আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে একটা বিষয় বলি, সেটা হলো গত ক্লাস যারা করো নাই কাইন্ডলি তারা গত ক্লাসটা করে নেবা। গত ক্লাসে আমি বাংলা এবং ইংরেজির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা এবং ইংরেজি এই দুইটার উপরে যে সাজেশন তো দিয়ে দিছি তোমাদেরকে, তার পাশাপাশি কি কি পড়বা খুব বিশ্লেষণ করে সুন্দর করে বলে দিছি, ঠিক আছে? আর এগুলোর পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে, পিডিএফ দিয়ে দেবো। আজকে ছবি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তবে পিডিএফ দিয়ে দেবো। এই যে বাংলা ব্যাকরণ যে আইটেমগুলো বলছি ভাইয়া, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, বুঝতে পারছো? তোমাদেরকে বলি এই ব্যাকরণ থেকে তোমাদের একটা বিষয় বলি, এই যে তোমাদের বাংলা সাজেশন দেখো, বাংলা গদ্য 7টা পদ্য 7টা যে শর্ট সিলেবাস পড়বে, বাকিগুলো বাদ দেবে। সুন্দর করে কি কি পড়বা, কোন জায়গা থেকে কতটুকু পড়বা, সব গত ক্লাসে আমি ইন ডিটেলসে বলে দিছি। তো যারা ক্লাসটা করো নাই, গত ক্লাসের লিঙ্ক আমি এই গ্রুপে দিয়ে দেবো, বা অ্যাডমিশন ক্লাসরুম এই যে পেজটা, ঠিক আছে? এই পেজে তোমরা সার্চ দেবা, এই ফেসবুকে লিখে সার্চ দিলে হবে, বা আমার ওই গ্রুপেও দেওয়া আছে পেজ লিঙ্কটা। অ্যাডমিশন ক্লাসরুম লিখে সার্চ দিলে পেজটা পেয়ে যাবা, ঠিক আছে? তো পেজে এই ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু খাতা কলম নিয়ে এই মুখস্থ পাঠ, এই যে বলছি বাগধারা, পারিবেশিক শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত বিপরীত শব্দ, প্রবাদ বাক্য বাক্য এগুলো কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, সব কিছু ইন ডিটেলসে বিশ্লেষণ করে বলে দিছি, এবং কতগুলো কমন পাবা তাও বলে দিছি। তো যাই হোক, যারা গত ক্লাসটা করো নাই, এই ইংরেজি সাজেশন তাও কিন্তু বলে দিছি যে টেক্সট বুক পড়া লাগবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, বাদ, ঠিক আছে? আর যারা জিএসটিরও প্রিপারেশন নিতে চাচ্ছ, জিএসটির সাজেশনও কিন্তু, জিএসটির জন্য আমি বলি তোমাদেরকে, জিএসটির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি যে ভালো করে প্রিপারেশন নেবে, তার জন্য জিএসটিতে চান্স 100% কমন থাকবে। তারপর আমি জিএসটির জন্য সাজেশন দেব একবারে 100%, যেখানে জিএসটিতে মার্ক তোমরা 80+ মার্ক পাবে। সেখানে আমি তোমাদেরকে বলি, যদি 80% মার্ক কমন না পাও, তখন বলবা যে ভাই আপনি 80%+, মিনিমাম 80%, আমি বলছি 80 মার্ক, 180 মার্ক যদি পাও, তুমি জিএসটির প্রথম অর্জন করবা, প্রথম স্থান, ঠিক আছে? তো যদি না পাও, বলবা যে ভাই আপনি পড়াইছেন, সাজেশন কমন পড়া নেই। বাট সাজেশনটা তো কমন পড়ার ব্যাপারটা, তার থেকে বড় কথা হলো তোমরা কতটুকু শিখতে পারতেছো, বুঝতে পারছো? এখন আমি বললাম, সাপোজ ধরো এই আর্টিকেল থেকে প্রশ্ন কমন পাবা, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 100% একটা প্রশ্ন কমন পাবা, খুবই বেসিক থেকে আসবে। এখন তুমি যদি আর্টিকেলের নিয়মগুলো সুন্দর করে, বা অ্যাডমিশনে কীভাবে আসে না জানো, তাহলে তো আমার দোষ না ভাই, দোষ আমার, বলো ভাইয়া? না কিন্তু ভাইয়া। তোমাদেরকে আমি সুন্দর করে তোমাদের জন্য সিলেক্টেড, আমি 10টা টপিক এখানে কিন্তু আমি একটা ইয়া দিছি, দেখছিলাম তোমরা? এই যে এইটা আমি দেখাচ্ছি, যে 40+মার্ক 10টা টপিক সিলেক্ট করে দিয়েছি, যে কীভাবে 40+, দুইটা মানে প্রশ্ন ব্যাংক, আর হলো 40+মার্ক কীভাবে পাবা, এই যে 10টা টপিক, এই টপিক 10টা তোমরা যদি ক্লাস করতে চাও, তাহলে আমি তোমাদের করাবো। এই ইংরেজি এই 10টা টপিক থেকে মিনিমাম মানে 22+মার্ক পাবা, মিনিমাম। কি বলছি? আমি আলোচনা করবো ওগুলো, বুঝতে পারছো? সমস্যা নাই। কিন্তু তোমরা যদি করতে চাও যে ভাই আমাদের ওই ক্লাসগুলো দরকার, 22টা মার্ক আমার ইনশিওর করা দরকার, আমি তোমাদের ক্লাস নেব, তোমাদের চাওয়া পাওয়ার উপরে সব কিছু। আর আমার ইচ্ছা ভাই, আমার ওখানে 400+ স্টুডেন্ট। ওই শোনো, কিছু কিছু স্টুডেন্ট আছে কি, যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যুক্ত হয়, বিভিন্ন হাই হতাশ বেশি করে, বুঝতে পারছো? কাজের কাজ কম করে, কিন্তু হাই হতাশ বেশি করে। হাই হতাশ তো বুঝো? এই বাচ্চা কাচ্চারা, হাই হতাশ বুঝো? জি ভাইয়া। হ্যাঁ, কাজ করবে কম, কিন্তু মানে প্রেশানি বেশি নাই, এটার বলে হাই হতাশ। তো যারা, আমি যাই হোক, আমরা আজকের ক্লাসের কথা বলি, তো এইগুলো বাদ দাও। তো যারা গত ক্লাস করোনি, তোমরা এই যে ইংরেজির উপরে সাজেশন তো দিয়ে দিছি, কিভাবে পড়বা, কোন জায়গা থেকে কতটুকু পড়বা, ন্যারেশন থেকে এবং ভয়েস চেঞ্জ থেকে মিনিমাম তোমরা 3টা প্রশ্ন পাবা 2টা চ্যাপ্টার থেকে। এখন ন্যারেশনে কিন্তু সব পড়ার দরকার হয় না, ন্যারেশনে কোন জায়গা থেকে কতটুকু পড়বা খুবই বেসিক থেকে প্রশ্ন আসে। ভয়েস চেঞ্জ সব পড়তে হবে না, ভয়েস চেঞ্জ কোন জায়গা থেকে কতটুকু, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শিখে রাখো, আমি বলে দিচ্ছি। তারপরে এখনো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা শিখবা, তারপর হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস শিখবা, তোমরা 100% এই দুটো থেকে কমন পাবা, 100%। আর হলো টেন্সের ভয়েস নিয়মটা শিখবা, বুঝতে পারছো? এখন সবাই ভাই, একটা চ্যাপ্টার বলছি মানে ওই চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট না ভাইয়া, ওই চ্যাপ্টারের কিছু কিছু বিষয় আছে যেগুলো ইম্পর্টেন্ট। এই যে তোমার চেঞ্জিং সেন্টেন্স আছে, এখানে দেখো চেঞ্জিং সেন্টেন্সের সব ইম্পর্টেন্ট না। চেঞ্জিং সেন্টেন্সের তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যাপারটা বিশেষ করে যাবা, সিম্পল কম্পাউন্ড, কম্পাউন্ড টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এইগুলো একটু বেশি করে শিখবা। এখন তোমরা যদি চাও, তাহলে আমি এই ক্লাসগুলো সংক্ষেপে সুন্দর করে, মানে যেগুলো ডিফারেন্টলি শেখাবো। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং, স্পেলিং থেকে 100% প্রশ্ন একটা তো মিনিমাম পাবা, দুইটাও পেতে পারো। এখন স্পেলিং কী করবা, বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে স্পেলিং শিখে রাখবা, সবগুলো বিগত সালের যে কোনো একটা বই, মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম, যে কোনো একটা বই নিয়ে বিগত সালের যতগুলো আছে সব ইন ডিটেলসে ব্যাখ্যা সহ সুন্দর করে মুখস্থ করে পড়বা। মিনিমাম 8 থেকে 9 বার পড়বা, মিনিমাম এক একটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এক থেকে তোমার প্রথম থেকে শুরু করবা, যা জানো বিসিএস আসুক, তোমার তোমার আর কি বলে অন্যান্য যে বিষয়গুলো, চাকরির যেগুলো আছে সবগুলো শেষ করে দেবা। এখন আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যে আজকে সাজেশনটা দিচ্ছি ভাই, সাধারণ জ্ঞানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে কটা বলো? আচ্ছা আমাকে তার আগে বলো, সাধারণ জ্ঞান বাদ দাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে কটা সেটা বলো। এটা এমসিকিউ।
কয়টা? 80টা। 80টা এমসিকিউ। এক একটা প্রশ্নের মার্ক কত? 1.25। 1.25। আচ্ছা আমাকে বলো তো তোমরা কয়টা প্রশ্ন দাগাবা? প্রশ্ন তো 80টা আসবে, দাগাবা কয়টা বলো? মিনিমাম দাগাবা কয়টা বলো? ঠিকঠাক দেখাতে ঠিকঠাক দেখাতে পারলে মনে হয় 65 থেকে 67 দেখাতে পারলে এনাফ। আচ্ছা তোমার মনে হয় ঠিকঠাক, পৃথিবীতে কেউ ঠিকঠাক দাগাইতে পারে না ভাই, যে বেটায় ফার্স্ট হয়েছে তাও তো সেও। অবশ্যই ভাই। আমি বলি প্রশ্ন অ্যান্সার দেবা, আমি যদি তোমার প্রশ্নের বিপরীত অ্যান্সার দেই তার মানে এই না তুমি ছোট হয়ে গেছো বা তোমার অপমান করছি। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, তোমার যে ধারণা সেটা প্রকাশ করবা। আমি সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, আমি তো এমন না যে একজনের কথা বলতে দিতেছি, আমি কি একজনের কথা বলতে দিতেছি এখানে? সবার কথা বলতে দিতেছি। তো একটা বিষয় বলি, তোমাদের প্রশ্ন এই দেখো, এই যে ধারণাটা দেখো, খালি পড়াশোনা করলে হবে না, কিছু জিনিস জানতে হবে ভাইয়া। 80টা প্রশ্ন আসবে, তোমরা মিনিমাম, আমি আবার বলছি, মিনিমাম 70+ প্রশ্ন দাগাবা। কয়টা? 70টা প্লাস। 70। আমি 75টা দাগাইছিলাম। মার্ক পেয়েছি কত জানো? 75+, মানে 75.10। এখন বলি 75+ কেন দাগাবা ভাইয়া? আবার যেগুলো জানো না তাও দাগাই আসবা। শোনো, সেটা আসলে এই বিষয়, এই ক্লাসগুলো আমরা নেব, কখন কিভাবে পরীক্ষা দেবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, আমরা কিভাবে প্রশ্ন দাগাবো সেটা আমি ইন ডিটেলসে বলবো। এখন বলি একটু সামান্যতম বলে নিই, যে 75 এই যে 75টা দাগাবা, এখান থেকে তোমার 5 থেকে 7টা প্রশ্ন ভুল হবে স্বাভাবিক। তার মানে থাকে কয়টা? 68, রাইট? ধরো 7টা ভুল হয়েছে তোমার প্রশ্ন, বাকি থাকে কয়টা তাহলে? 68টা। তুমি 68 পূরণ যদি তুমি 1.25 দাও, দেখো তো কত মার্ক হয় বাচ্চা কাচ্চারা? 68 ইন্টু 1.25 মার্ক আসে কত বলতে পারো? আচ্ছা কালাম 85 ভাই। হ্যাঁ, মার্ক 85। মার্ক আছে 85। আর এই যে 7টা ভুল করছো, 7টা ভুলের জন্য মার্ক কাটাবে কত? আচ্ছা কয়টা প্রশ্নে, মানে একটা ভুলের জন্য কয় মার্ক কাটে? 60টা বলার জন্য মানে 1.75 কাটবে। 0.25 এক একটা প্রশ্নের জন্য। তার মানে ধর 2 মার্ক কাটলো, তার থাকে কত? 83। তোমার কি এর থেকে বাকি দরকার আছে ভাইয়া? আচ্ছা না। ধরলাম তুমি 75টা দাগাইতে পারবে না, 70টা দাগাবা সাপোজ। তো 70টা দাগালে ধরো এর ভিতরে তুমি কয়টা ভুল করলা? 10টাই ভুল করলা সাপোজ, বাকি থাকে কয়টা? 7টা। জীবনে 10টা ভুল করবে না, ওইভাবে প্রিপারেশন না। আমি যে সাজেশন দিচ্ছি এর বাইরে ভাইয়া পড়ার দরকার নাই, কিন্তু এইগুলো এত ভালো সুন্দর করে পড়ো ভাই, আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট। এই কনফিডেন্সটা রাখো, তো এই বিশ্বাসটা রাখো ভাইয়ের প্রতি। ভাই তো আছে ভাই, আমার এই কথাগুলো রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাস থাকবে। এমন না যে আমি অফলাইনে পড়াইয়া তোমাদের ওই এলাকায় পড়াইতে গেছি, পরের দিন পরীক্ষার আগের দিন আমি খাতা বালিশ গুছাইয়া চলে আসছি পড়াইয়া, এমন কি হবে? এগুলো রেকর্ড থাকবে ভাই, প্রুফ থাকবে। আমি কি বলতেছি শোনো, একটু বিশ্বাস রাখো তোমরা। আর আর ফেসবুক, এই ইউটিউব, এইগুলো একটু কম সময় দাও এখন, কাইন্ডলি সময় কম দাও ভাই। এখন অনেকে অনেক কথা বলবে ভাইয়া, ওইগুলো দেখে তোমরা হাই হতাশ করো বেশি, তখন অমুক ভাই এই বলছে, অমুক ভাই এটা বলছে। এগুলোর থেকে বিরত থাকো ভাই, তুমি শুধু পড়াশোনা করো। আর এই নিয়মিত ক্লাস টাইপটা ক্লাসে জয়েন করো। আমি এক্সাম নিচ্ছি, 30টা এক্সাম দেবো। 30টা এক্সাম দেওয়ার পর আর তোমাদের লাগবে না, 80টা করে প্রশ্ন দিচ্ছি। তুমি বুঝো 30 কত প্রশ্নে? 2400 প্রশ্নের অ্যান্সার পরীক্ষা দিচ্ছ তুমি, 2400। তারপর মডেল টেস্ট আছে 80টা করে প্রশ্ন, 30টা তুমি গুণ দাও কত হয়? 3 24, 2400 প্রশ্ন। এরপর আর লাগবে না ভাই তোমাদেরকে, আমি বলি। তারপর আমি বলছি কি যে 10টা টপিক আর হলো 2টা প্রশ্ন ব্যাংক পড়ে 40 মার্ক পাইতেছো, আবার 30টা হট টপিক দিচ্ছি, যেখানে থেকে ওই 30টা যদি পড়ো তাহলে কত মার্ক পাচ্ছ, মানে চান্স নিশ্চিত থাকছে। তাহলে ধরো 7টা প্রশ্ন রাইট, 60 ইন্টু তোমার 1.5 দাও, 60 ইন্টু 1.25, 75 মার্ক। মার্ক কত? 75। এখন 75 মার্কের ভিতরে ভুল হয়েছে কটা? 10টা মার্কে মানে মাইনাস কত হয় দেখো তো? 2.5। তাহলে মাইনাস দিলে কত হয়? 72 দশমিক কত হয়? 5, 72। তোমার চান্স কত, পজিশন কত আসবে জানো? 300-র ভিতরে পজিশন চলে আসবে, প্রশ্ন যদি সহজ হয়। প্রশ্ন হার্ড হলে তোমার পজিশন আসবে 100-র ভিতরে। ভাই আর লাগবে কিছু? তোমার প্রশ্ন দাগান লাগবে কটা? 70টা প্রশ্ন দাগাবা, মিনিমাম 70টা প্রশ্ন দাগাবা। কথা বুঝছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দাগাবা কটা? 70টা। অনেক করবে কি ভাইয়া, মাইনাস খাওয়ার চিন্তা করে। ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, তোমার আমি একটা বিষয় বলি, মাইনাস মার্ক খুব কম হয়। কেননা একটা প্রশ্নের মার্ক ঢাবিতে ছিল কিন্তু ঢাবিতে ছিল কি মানে 1 মার্ক এক একটা প্রশ্নের, কিন্তু এখানে দেখো 1.25। বুঝতে পারছো? এখানে কিন্তু তোমার এক্সট্রাই 0.25 আছে। তার মানে একটা মার্ক কাটাই, যে একটা প্রশ্নের মার্ক, ধরো একটা প্রশ্নের মার্ক কাটতে তোমার 5টা ভুল করতে হবে মিনিমাম। বুঝতে পারছো? যদি তুমি কোনো প্রশ্ন নিয়ে তুমি 50-50 থাকো, বা মানে 50-50 অথবা 40% শিওর থাকো, ওইরকম যদি 5টা প্রশ্ন দাগাও, তোমার 3টা প্রশ্ন হবে। ধরো তুমি যদি 5টা ওই রকমের 40% শিওর বা 30% শিওর এরকম যদি প্রশ্ন দাগাও,
তাহলে ওই প্রশ্নের ভিতরে 5টার ভিতরে 3টা মিনিমাম হবে। তো 3টা প্রশ্নের মার্ক কত হয় ভাইয়া? হিসাব করো, 3 ইন্টু 1.25। আমার কথাগুলো তোমরা বুঝো ভাইয়া, এই কথাগুলো একটু মাথায় রেখো ভাইয়া, তোমরা আসলে অনেকে মাথায় নেয় না, বুঝতে পারছো, এটাই সমস্যা। তাহলে 1.25 ইন্টু মার্ক কত 3। তাহলে তুমি এই মানে 50-50 বা 30% শিওর বা 40% শিওর এরকম প্রশ্ন দাগে মার্ক পাচ্ছ কত? 5টা দাগাইছো, ধরো 5টা দাগে মার্ক পাচ্ছ কত? 3.75, মানে 4.5 মার্ক, ঠিক আছে। এখন দুইটা ধরো ভুল হয়েছে, দুইটা ভুলের জন্য মাইনাস কত? 0.50। তাহলে থাকে কত? 3.25 মার্ক তুমি পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো? অথবা যদি 4টাও ভুল হয়, খেয়াল করো, যদি 4টাও ভুল হয় বা 3টা, 5টার ভিতরে আমি 3টা বলছি, 3টা যদি ভুল হয় তাহলে মাইনাস কত হয়? 75। তাহলে তারপরে কিন্তু তোমার কাছে দুই থাকে কত দেখো, তোমার দুইটা প্রশ্ন হলো সাপোজ, তো দুইটা 1.25 মানে কত? 2.5 মার্ক, 2.5 মার্ক কিন্তু, তারপর মাইনাস দাও যদি 75, তাহলে তারপরেও কিন্তু তোমার এক্সট্রা থাকতেছে 1.75 মার্ক, তুমি এখান থেকেও পাচ্ছ। জীবনও তোমার 3টে ভুল হবে না এখান থেকে। এখন অনেক করবে কি ভাইয়া, এইগুলো দাগাবে না, না দাগালে কিন্তু বাস খাবা ভাই, তোমার হুবহু কমন দিবে না, এরকমের 40% শিওর, তোমার 50% শিওর, 70% শিওর থাকবে, ওইগুলো দাগাইতে হবে এবং একটু কেয়ারফুলি দাগাইতে হবে। এবং ওইভাবে ওইগুলো কীভাবে দাগাবা সেগুলো বলছিলাম, যে 4টা অপশন থেকে তোমরা আগে শিওর দেবা যে কোন অপশন 4টার কোন অপশনগুলো বাদ দেওয়া যায় যেগুলো শিওর হবে না। তারপর যদি দেখবা যে 4টা অপশন থাকে, তো 4টার ভিতরে দেখো 2টা বাদ দিলে বাকি থাকে 2টার ভিতরে যে কোনো একটা হবে। এরকম প্রশ্ন দাগালে 5টার ভিতরে 4টা হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো নিয়ে আমি তোমাদের আরও ইন ডিটেলসে কথা বলবো। এখন আমি সাধারণ জ্ঞানের সাজেশনটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো, আচ্ছা, আমার এই কথাগুলো বুঝতে পারছো গো এতক্ষণ যে বকবক করলাম? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। শোনো, এই বকবকগুলো যারা মাত্র যুক্ত হয়েছো, তোমরা একটু প্রথম আমি যে অনেকগুলো কথা বলছি এই কথাগুলো একটু শুনে নিও, অল্প একটু কথা, কিন্তু কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভাই পড়াশোনা করে যাও, পড়াশোনা করে যাও, এই যে ভুল একটা চিন্তা ভাবনা, দেখো যুক্ত হচ্ছে এখন, যে ভালো একটা পরামর্শ না জানার কারণে যে কয়টা প্রশ্ন দাগাবো, এগুলো আমি তোমাদের পরীক্ষার আগে 7-8 দিন আগ থেকে আমি এগুলো সুন্দরভাবে গুছাই দেবো, যে কয়টা প্রশ্ন দাগাবা, কেন দাগাবা, সব ইন ডিটেলস আমি বলবো। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, আমি ভাই তোমাদেরকে বলছি যে 1 ঘন্টা পরীক্ষা আমি 33 মিনিট 31 সেকেন্ড ঘড়ি ধরা একবার এইভাবে পরীক্ষা দিছি আমি, ঠিক আছে। তো এমসিকিউ এমন একটা জিনিস, তুমি পারলে সময় লাগে না ভাইয়া, কিন্তু না পারলে তোমার যদি আমি 2 দিন সময় দিই তারপর ওই প্রশ্ন আন্দাজে পারো দাগাইতে হবে যেগুলো পারো না, রাইট? নাকি তোমাকে কেউ বলে যাবে? আন্দাজে দাগাইতে হবে। এখন আসি সাধারণ জ্ঞান সাজেশন। আমরা কিন্তু গত ক্লাসে বাংলা এবং ইংরেজি সাজেশন ইন ডিটেলসে সাজেশন তো দিয়ে দিয়েছি, তারপর গত ক্লাসে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি যে কোন কোন জিনিসটাকে তুমি ফোকাস করবা রাবির জন্য। রাবিতে যদি তোমার টার্গেট থাকে 75+ মার্ক থেকে, মানে ফার্স্ট টপ 100-র ভিতরে যদি থাকতে চাও, তুমি টপ 100-র ভিতরে যদি তুমি থাকতে চাও, তাহলে এই সাজেশনের বিকল্প নাই এবং 100% এগুলো পড়বা, 100% কমন পাবা। যদি না পাও, আরিফ ভাই আছে অনলাইনে, এই ক্লাস রেকর্ড থাকবে, ইনবক্স আছে তোমাদের জন্য খোলা, বা যা গালি মনে চায় সেই গালিগুলো দিবা, বুঝতে পারছো, যা মন চায়। এখন শোনো, আন্তর্জাতিক অংশ থেকে তোমার 6 থেকে 11টা প্রশ্ন আসে। এখন তোমাদের জন্য শিফট ওয়াইজ কিন্তু প্রশ্ন আছে। এবার স্যার তোমাদের কয় শিফটে পরীক্ষা হবে বলো তো রাবিতে? 2টা। শিফটে ভাই। 2 শিফটে পরীক্ষা হবে। এখন কোনো শিফটে দেখা যাচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে 6টা, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে শিফটে চলে আসতে পারে 11টা। তো মিনিমাম তোমার 6 থেকে 11টা প্রশ্ন। এখন যদি এইখানে 6টা প্রশ্ন আসে তাহলে বুঝতে হবে আবার এইখানে কিন্তু 12টা প্রশ্ন দিয়ে দেবে, একটু বাড়াই দেবে বাংলাদেশ অংশ থেকে, আর বাংলাদেশ অংশ থেকে একটু কমাই দিলে এখানে আবার একটু বাড়াই দেবে। তাহলে আন্তর্জাতিক তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন আসে 4টা সেক্টর থেকে। কয়টা সেক্টর থেকে ভাইয়া? 4টা সেক্টর থেকে। আমার কথাগুলো শোনো ভাইয়া। এখন অনেকে করবো কি, আইসিটি ভাইয়া সাজেশনটা পাইয়ে গেছি, এখন আমি চলে যাই। ভাইয়া এই যে আইসিটি বিজ্ঞান ম্যাথ কোথা থেকে পড়বা? তোমার কিন্তু আমি বলি নেই, শুধু দেখা এখানে আইসিটি বিজ্ঞান ম্যাথ থেকে 3 থেকে 5টা প্রশ্ন আসবে, তুমি চাপ লাভ দিয়ে চলে গেলা, তারপর একটা আইসিটি বই মিলে সুন্দর করে গাধার মতো পড়া শুরু করলা, গোলানটা নিয়ে যাবা বাসায়। এই কিছু অতি চালাক করে কি দেখবা, যে কোনো কথা শোনার আগেই লাভ দিয়ে চলে যায়, কথা শোনা না, মানে ওটা পাইছি, আমার মনে হচ্ছে পাই গেছি, সব পাই গেছি, পরে বাসায় যাই দেখে আসলে ওটার ভিতরে কিছু নাই, বুঝতে পারছো? তো এখানে আন্তর্জাতিক তোমাদের প্রশ্ন সাধারণ জ্ঞান কয়টা অংশ থেকে আসে ভাইয়া? 4টা অংশ থেকে। একটা হলো আন্তর্জাতিক পাঠ থেকে, 2 বাংলাদেশ পাঠ থেকে, তৃতীয় সাম্প্রতিক পাঠ থেকে, চতুর্থ আইসিটি। তোমাদের আমি বাংলাদেশ অংশ থেকে বলছি, বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন 8 থেকে 12টা, মানে এখানে ধরো 40% আসবে, 40 না, ধরো 100 মার্কের যদি আমরা বলি, 100 মার্কের ভিতরে আমরা যদি হিসেব করি, তোমার আমি দেখাচ্ছি, 100 মার্কের ভিতরে তোমার আন্তর্জাতিক পাঠ থেকে আসে কত 3%, মানে 30%, বাংলাদেশ অংশ থেকে 40%, সাম্প্রতিক থেকে তোমার 20%, আবার এখানে হেরফের হতে পারে, সেটা বলতেছি, আইসিটি থেকে 10%, তাহলে কত হয় 20, 30, 60, 40, 100। এখন এই যে সাম্প্রতিক, এবছর তোমরা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, মিনিমাম 7টা তোমরা আসবি, এটা আমি গড়ে দিছি, বুঝছো? যদি কমও আসে তাও 4টা, আর যদি সর্বোচ্চ আসে 12, গত পরীক্ষাগুলো কিন্তু 11টা প্রশ্ন পর্যন্ত আসছে সাম্প্রতিক থেকে, চিন্তা করো।
তার মানে তোমরা সাম্প্রতিকে জোর দেবো। এখন সাম্প্রতিক কি পড়বো ভাইয়া? আচ্ছা, সাম্প্রতিকের জন্য তোমরা কে কি পড়তেছো ভাইয়া বলো তো? ভাইয়া সাম্প্রতিক কোথা থেকে ক্যাপসুল পড়বো? হ্যাঁ, সাম্প্রতিক ক্যাপসুল আছে। আচ্ছা হ্যাঁ, তোমাদের আগে বলি, এক হলো সাম্প্রতিক ক্যাপসুল, করো খেয়াল করো। সাম্প্রতিক ক্যাপসুল কি পড়বা? সাম্প্রতিক ক্যাপসুলের ওই যে প্রশ্ন দেখবা, মানে পিছনে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সাম্প্রতিক ক্যাপসুল জোবাইর ভাইয়ের সাম্প্রতিক ক্যাপসুল। আর হলো তোমরা আরেকটা কাজ করবা, সাম্প্রতিক ক্যাপসুল কিন্তু অনেকগুলো প্রশ্ন ঘাটাঘাটি করে তারা প্রশ্নটা অনেকগুলো জিনিসগুলো ঘাটাঘাটি করে তৈরি করে। আর একটা 20 টাকা দিয়ে তোমরা কি কিনবা ভাইয়া? 20 টাকা কি আছে বলো তো? কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার্সে কি পড়বা? কারেন্ট অ্যাফেয়ার্স। কি পড়বা? সব পড়বা না? কি পড়বা জানো? 50 টাকা দেখবা এমসিকিউ আছে প্রথমে। তোমরা কি এটা দেখছো? 50টা এমসিকিউ প্রথমে। জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া এই 50টা এমসিকিউ পড়বা শুধু। প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সের একবার কোন জায়গা থেকে শুরু করবা? কারেন্ট অ্যাফেয়ার্স কত সাল থেকে, মানে কোন মাস থেকে? জুলাই আন্দোলনের আগের মাস থেকে, জুলাই আন্দোলনের আগের মাস থেকে, মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে। ভাইয়া এই কথাগুলো খাতায় নোট করে রাখো ভাইয়া। তোমাদের আমি বলি শোনো, আমার এখানে কোনো ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া জাতিসংঘ টপিকটা কি আর সম্পূর্ণ পড়বো? যেমন জাতিসংঘ তো অনেকগুলো সংস্থা আমি আছে, আমি সাল আমি আছে, সবকিছু মানে এগুলো এখানে আমি ব্যাখ্যা দেবো সালগুলো। ভাইয়া, প্রত্যেকটা টপিক আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবো। তারপর ব্যাখ্যা দেওয়ার পরে তোমাদের প্রশ্ন থাকলে আমি সবকিছু আমি বলবো। তোমার প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন। ধন্যবাদ ভাইয়া। আহ, আর যেগুলো বলতেছি এই টপিকের সামনে সামনে নাম লিখে রাখবা, বুঝছো? কি কি বলতেছি এগুলো লিখে রাখবা, বুঝতে পারছো? এই দেখো আমি কিন্তু ভাইয়া এগুলো সবগুলো, স্যালাড দেবেন না? হ্যাঁ অবশ্যই গ্রুপে সিলেক্ট স্যালাড করবো। দেবেন না? আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট ভাইয়া, এই স্লাইডগুলো আমার করতে, তুমি এটা তোমরা হয়তো বা মানে মনে হচ্ছে যে ভাইয়া খালি টাইপ করছে। ভাইয়া এই প্রথম কথা বলি, এই স্লাইডগুলো তৈরি করার আগে আমার প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করতে হচ্ছে গত মানে কয়েকটা বছর, প্রায় 10 বছরের মিনিমাম প্রশ্ন ঘাটাঘাটি করে এটা তৈরি করতে হচ্ছে। তারপর তোমাদের যে আরও যে স্লাইড তৈরি করতে হয় ভাইয়া, মিনিমাম বাংলাদেশের যে বই আছে জিকের জন্য, জোবাইর জিকে, খন্দকার জিকে, মিহির জিকে, তারপর হলো জ্ঞান প্রবাহ, MP3, তারপর কি বলে বিসিএস এর, আমার যে বিসিএস প্রিপারেশন নিচ্ছি সেখানের, মানে এমন এবং আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আমি ইংরেজি ডিপার্টমেন্ট ছেড়ে ল ডিপার্টমেন্ট ছেড়ে জিএসটি আমি হিস্ট্রি নিয়ে পড়তেছি। তো এত কিছু আমি জানা মানে কষ্ট করে এগুলো তৈরি করতে হবে ভাইয়া। তোমরা কেউ এগুলো পাসার করবো না যদি এই অদাগুলো মানে একটু রাখো, বুঝতে পারছো? মুনাফিকি করো না এগুলো, ঠিক আছে? জি কারো ভাইয়া, কিছু বুঝতে দিবা না, পারছি। মানে এগুলো আমার করতে কষ্ট হয় ভাইয়া, কিন্তু তোমাদের কাছে এগুলো মানে মনে হচ্ছে যে ভাই একটা পিডিএফ দিয়ে দিয়েছে, পিডিএফটা তৈরি করতে আমার কিন্তু খুব কষ্ট হয়েছে। তো তোমাদের প্রতি এইটুকু রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে, এই দেখো তোমরা কিন্তু অনেকে ভাই, অনেকে আমরা লাভ দিয়ে এসএসসির পরে কোচিংয়ে চলে যাই, কোচিং থেকে অনেক একটা এক্সপেকটেশন নিয়ে যায় যে কোচিংয়ে এইটা করবো এটা করবো, পরবর্তীতে কিন্তু এটা আর হয় না। এটা সবাই জানি, এখন বুঝতে পারছো যে আলটিমেটলি যখন সব কিছু হারিয়ে তখন বুঝতে পারি। কিন্তু এই জিনিসটা বোঝার আগে অন্তত যেখানে তোমার জন্য, শোনো, পৃথিবীতে কোনো সেরা শিক্ষক নেই জানো। সেরা শিক্ষক ওইজন তুমি যার কাছে শিখতে পারতেছো, তুমি যার পড়া বুঝতে পারতেছো, সেই তোমার কাছে সেরা। আমার কাছে সাপোজ ধরো আইমান ভাই সেরা, এখন তোমার কাছে যে আইমান ভাই সেরা শিক্ষক হবে তেমন না। আমি আইমান ভাইয়ের কাছে বুঝতে পারতেছি, তার মানে আমার কাছে সে সেরা শিক্ষক। তুমি অমুক ভাইয়ের কাছে বুঝতে পারতেছো, তুমি ওই কাছে ওই ব্যক্তি সেরা শিক্ষক। কথা বুঝতে পারছো? তুমি যার কাছে বুঝতে পারবা, যার কাছে বুঝে তোমার পড়াশোনাটা তোমার যেটুকু দরকার সেটুকু পাচ্ছ, সেটাই মেইন বিষয়। তো এখন আমরা দেখো এই জায়গায় সাম্প্রতিক বিষয়ের জন্য যা বলছি, কি বলছি, যারা মাত্র যুক্ত হয়েছে তোমরা একটু ক্লাসে শেষে প্রথম থেকে একটু দেখে নিও। তো আমি সব ইন ডিটেলসে বলতেছি। সাম্প্রতিক কোন জায়গা থেকে বলবো ভাইয়া? সাম্প্রতিক ক্যাপসুল বইটা নেবা, বইটা থেকে একটু ইন ডিটেলসে দেখবা, বইটা খুবই পাতলা একটা বই। তারপরে দেখবা পিছনে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া আছে, এমনভাবে পড়বা ভাইয়া ওগুলো ভুল যেন না হয়, বুঝতে পারছো? ভুল যেন না হয়। সাম্প্রতিক কোন জায়গায় ফোকাস করবো আমি বারবার বলতেছি, এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে, আর হলো জুলাই আন্দোলন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং সবথেকে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু এবছর নির্বাচন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আবার আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি হয়েছে, এবছর কে জিতছে? বাংলাদেশ মানে কাদের সাথে খেলছে, প্রথম ম্যাচ কাদের সাথে খেলছে, বুঝতে পারছো? এবং জি সেঞ্চুরি তো কেউ করেনি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে সেঞ্চুরি আশা করি না। মানে 5 উইকেট পাইছে, কেউ জানে মনে নেই 5 উইকেট পাইছে না। যদি সেঞ্চুরি ভাই পাইতো, বাংলাদেশ থেকে সেঞ্চুরি তো করছিল। সরি ভাইয়া বলো বলো, শুনতে পাইনি। বাংলাদেশ থেকে সেঞ্চুরি প্রথম করছিল তো একজন, তাওহিদ হৃদয়। তাহিদুদ্দার চ্যাম্পিয়নশিপ, ও হ্যাঁ তাহিদুদ্দার, এটা এই প্রশ্নটা লিখে রাখো। হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশের কোন ব্যক্তি মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100 করছে, ঠিক আছে? অথবা আরেকটা আসতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন বাংলাদেশি প্লেয়ার সেঞ্চুরি করছে, কে কে বলতে পারো? মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়।
আর কেউ মনে করে নাই আমার জানা মতে। 2017 সালে মাহমুদুল্লাহ রিয়াদ আর হলো সাকিব আল হাসান একটা পার্টনারশিপ করছিল 100 করে, আর দুইজনে 200 করছিল আর নিউজিল্যান্ডের সাথে। আর এবছর করছে কিনা ইন্ডিয়ার সাথে। কাদের আবার বলতে পারে হয়তো কার এগেনস্টে করছে, কোন দলের? ইন্ডিয়ার এগেনস্টে। তো এইটা পারবা। আরেকটা বিষয় হলো, আরেকটা আসতে পারে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ কাদের বিপক্ষে হয়েছে? ভারতের বিপক্ষে। এটা থেকে একটা খেলাধুলা থেকে রাবিতে একটা প্রশ্ন পাবা, বুঝতে পারছো? আমি সামনে আসতেছি। আর নোবেল পুরস্কার কে পাইছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলোকে বেশি ফোকাস করবা। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নির্বাচন এবং বিশেষ করে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, তার বিষয়ে তার যে কী এগুলো আছে, এগুলো ভালো করে পড়বা। ক্লিয়ার? বুঝতে পারছো? সাম্প্রতিক থেকে ভাই এবছর প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। মিনিমাম আমি বলি তোমাদের 8টা প্রশ্ন পাইতে পারো, মিনিমাম 8টা প্রশ্ন সাম্প্রতিক থেকে। 8টা প্রশ্নের মার্ক কত জানো? 8টা প্রশ্নতে মার্ক পাবা তুমি মিনিমাম 10 মার্ক। মানে 8-এর আমরা তো জানি 1.25 করে রাজশাহীতে প্রশ্ন, তার মানে 10 মার্কের প্রশ্ন পাচ্ছ তুমি। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া অনেকে আবার তোমরা ইউটিউবে দেখবা, ভাই ইউটিউবে বলবে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে 2টা প্রশ্ন আসে বা 3টা, ওইটা দেখে আবার সাম্প্রতিক বালা এই করে দিও না, মানে বাদ দিয়ে দিও না ভাই। ওই সময়ের সাজেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? ওই আদ্যাতার আমলের প্রশ্ন পড়া লাভ নাই, ভিডিও দেখে লাভ নাই। আমরা যে কথা বলতে ভাই, আমরা রানিং স্টুডেন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি 3rd ইয়ারে পড়তেছি বর্তমানে। আর তৃতীয় কথা হলো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে বলি কথা। আমরা কোনো ভাই কোনো বইয়ের স্পন্সর করতেছি না, কোনো স্পন্সর করি না, বুঝতে পারছো? সো এখানে কোনো স্বার্থ নাই। এবং তোমাদেরকে পড়াচ্ছি কোনো স্বার্থ নিয়ে পড়াচ্ছি? হ্যাঁ, স্বার্থ নিয়ে পড়াচ্ছি ভাইয়া। সেটা হলো তোমরা পুরো মানে চান্স পাও, চান্স পাওয়ার পরে যেন ভাইয়া, চান্স পাওয়ার পরে আসলে তোমাদের মনে থাকে না অনেকের, এটাই হলো সবথেকে বড় বিষয়। তবে আশা রাখি তোমরা মনে রাখো, যদি কোনোভাবে আমার কাজ আমার দ্বারা উপকার ফিল করো, মানে উপকার ভাইয়ের কাছ থেকে আমি এই জিনিসটা পাইয়া উপকৃত হলাম, তাহলে করো। বাট উপকার ফিল করো নাই বা উপকৃত হও নাই, তাহলে জানার দরকার নেই। তো যাই হোক, আন্তর্জাতিক পার্ট বুঝাচ্ছি যে আন্তর্জাতিক কোন জায়গাতে আসবে সেটা আমি সাজেশন দিচ্ছি। তারপর বাংলাদেশ থেকে আসে প্রশ্ন। আর সাম্প্রতিক বলছি তো কোন জায়গায় কী করবা। কারেন্ট অ্যাফেয়ার্সে 50টা এমসিকিউ, ওই যে প্রথম এমসিকিউ আছে 50টা, সেই এমসিকিউ 50টা পড়বা। আইসিটি বিজ্ঞান ম্যাথ, এখান থেকে যারা, আচ্ছা এখানে যারা আইসিটি বিজ্ঞান ম্যাথ যারা সায়েন্সের স্টুডেন্ট না বা এগুলো কাঁচা, তোমরা কাজ করো, তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে না, বিসিএস প্রশ্ন ব্যাংক, জি ভাইয়া। আর রাবির জন্য প্রশ্ন ব্যাংক কিছু কি পান করি, ওইখান থেকে আইসিটি বিজ্ঞান ম্যাথের ধারা অঙ্কটা পড়ো, বুঝতে পারছো? যদি কেউ সময় থাকে ধারা অঙ্কটা যদি যে পারো, ভাইয়া যে পারো না নতুন করে ধারা শিখতে যেও না। ম্যাথ যে পারো না মানে কাঁচা 9-10-এর অঙ্ক যে কাঁচা, নতুন করে শেখার দরকার নেই। যে জি পারো সে একটু ধারা অঙ্কটা দেখে যাবে, বুঝতে পারছো? এখান থেকে 1টা থেকে 2টা জি ভাই। প্রশ্ন পাবা। বিজ্ঞান কি করবা, 19-এর বই থেকে বিজ্ঞান প্রশ্ন আছে, তোমরা করবে কি বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে বিজ্ঞান দিয়ে, সাধারণ বিজ্ঞান থেকে যে সহজ প্রশ্নগুলো যেগুলো দেখবা বিসিএস এ কিন্তু তোমার হায়ার মানে এইচএসসি লেভেলের বিজ্ঞান থেকেও কিন্তু প্রশ্ন আসে, তোমার কাছে যেটা সহজ মনে হয়, যেমন কি আসে রক্ত আসে, রক্তের রং কি বা এই টাইপের কিছু, আমি তো সায়েন্সের না জানিও না ভালো। তোমার মনে করো আর কি আছে মানে সাধারণ বিজ্ঞানগুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিজ্ঞানগুলো যে লাগে না, বুঝতে পারছো? ওই টাইপের সহজ বিজ্ঞানগুলো। আমার কথা বুঝতে পারছো? কোন জায়গা থেকে পারো ভাইয়া? বিসিএস প্রশ্ন ব্যাংক। আইসিটি কি করবো, আইসিটি ও বিসিএস প্রশ্ন ব্যাংকের ওই জায়গা থেকে ওই যতটুকু মানে নর্মাল প্রশ্ন আসে ওইগুলো একটু দেখে নেবা। আর তোমাদের রাবির জন্য কিন্তু বিসিএস প্রশ্ন ব্যাংক ফরজ, আমি আসতেছি সামনে। কথা বুঝতে পারছো? আইসিটি বিজ্ঞান ম্যাথ কোথা থেকে পড়বা? বিসিএস বই থেকে ভাইয়া, কোশ্চেন ব্যাংক। বিসিএস প্রশ্ন ব্যাংক, প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক। আর বিসিএস ব্যাংক থেকে কি পড়বা তাও আমি আসতেছি পরে, এই সিলেক্টের পরে বলতেছি। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই? বলো, কারো কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে ভাইয়া? বুঝতে পারেন এটা? হ্যাঁ, কততম জি ভাইয়া। বিসিএস থেকে পড়বো? সরি ভাইয়া, কততম বিসিএস থেকে ও পড়বো? কততম বিশেষ না, প্রশ্ন ব্যাংক নতুন একটা প্রশ্ন ব্যাংক দেবা, বা নতুন হোক বা গতবার হোক, যাই হোক 10ম থেকে এখন তো মানে 48 চলে না, 47 45 পর্যন্ত মিনিমাম পড়বা, 10ম থেকে শুরু করি, জি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। কিভাবে পড়বা তাও আমি বিশেষ প্রশ্ন ব্যাংক মিনিমাম 6 থেকে 7 বার শেষ করবা, তাও আমি বলতেছি। তোমাদেরকে বলছিলাম না যে 2টা প্রশ্ন ব্যাংক আর 10টা টপিক থেকে কত মার্কের ইনশিওর করতে বলছিলাম, 10 মানে 40 প্লাস মার্ক পাবা মিনিমাম, বলছিলাম তোমাদেরকে, বলছিলাম না? একটা থাম্বনেল তো দেখছো? জি ভাইয়া। এই থাম্বনেল জি দেখছো? ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটা কি মনে হয় যে আমি একটা তোমাদেরকে মানে মিথ্যা একটা আশ্বাস দিছি? এরকম মানে কনফিডেন্ট মানে একটু বিশ্বাস আছে কার যে ভাইয়া মনে হয় মানে আমাদের ঠপ দিচ্ছে একটা, যে 40% 40 প্লাস 50 পাইতে পারো ভাই, আমি বলতেছি মিনিমাম 40 পাবা। কয়টা টপিক? মাত্র 2টা পোস্ট ব্যাংক এবং 10টা টপিক। এই 10টা টপিক থেকে 22 থেকে ইংরেজি, সব ইংরেজি 22 থেকে 23 বেশি হইতে পারে, 22 মিনিমাম, মানে মিনিমাম আমি আরও মিনিমাম বলছি 20, এর নিচে যাবি না। ক্লিয়ার ভাই? এত কিছু প্রোভাইড করছি, তোমরা কোচিং সেন্টারে ভাইয়া
কোচিং সেন্টারে কি হয়, কোচিং সেন্টারে ভাই তাদের সব লাগবে, তাদেরকে রাবির জন্য যেমন রাবির জন্য এত দরকার নেই, তারা পড়াচ্ছে, কিন্তু বুঝতে হবে যে কোন জায়গায় আমার ফোকাস করতে হবে। তো বাংলাদেশ শিল্প সাহিত্য সংস্কৃতি, এখান থেকে মিনিমাম একটা দুইটাও পাইতে পারো। এখন বাংলাদেশের শিল্প কি, এই শিল্প মানে এই শিল্প না যে গার্মেন্ট শিল্প না, বুঝতে পারছো? এটা আসছে তোমার যে আমাদের যে কারুশিল্প, চারুশিল্প, এইগুলো বুঝতে পারছো? সাহিত্য ও সংস্কৃতি, এগুলো জিকে বইতে পেয়ে যাবা তোমরা, খন্দকার জিকে অথবা জোবার জিকে যে যে বইটা পড়ো ওখানে পেয়ে যাবা। তো ওখানে আরেকটা বলি, জিকে পড়ার আগে তোমরা করবে কি, জিকে চ্যাপ্টারটা খুলে বিগত সালের প্রশ্ন, একটা প্রশ্ন বাদ রাখবা না। কথা বুঝতে পারছো? কি করবা, যে চ্যাপ্টারটা পড়বা ওই চ্যাপ্টারটার বিগত সালের প্রশ্ন একবারে টুটস্থ করে ফেলবা, বিগত সালের প্রশ্ন বাদ দেওয়া যাবে না, মনে থাকবে? বিগত সালের প্রশ্ন বাদ দেবে না, লিখে রাখো ভাই, লিখে রাখো এগুলো। জিকের বইয়ের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন বাদ দেওয়া যাবে না। তারপর কি নতুন প্রশ্ন যে বইতে দেওয়া আছে এক্সট্রা, সেগুলো পড়বা। কী কী পড়বা, ওই লেখকের জন্মভূমি, ওই লেখক পরিস্থিতি, যে এই শিল্পটা কার, যেমন ভাস্কর্য থেকে তো প্রশ্ন আসে, যেমন ভাস্কর্য তো বুঝি যে এই ভাস্কর্যর ভাস্করকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর একটা বিষয় বলি, রাবি সম্পর্কিত প্রশ্ন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, আমি সাজেশন দিচ্ছি সামনে। তো এই ভাস্কর্যগুলো একটু ভালো করে পারবো, ভাস্কর্যের যে ভাস্করকে মানে স্থপতিকে, স্থাপত্য বিষয়গুলো, এগুলো বুঝতে পারছো তো? লেখনী, এই লেখাটা কার লেখা, এই বিষয়গুলো দেখবা ওই বইতে আছে, জিকে বইতে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট পাবা। বাংলাদেশের জাতীয় বিষয় বলি, বাংলাদেশের জাতীয় বিষয় বলি বলতে কি বোঝাচ্ছি, যেমন জাতীয় পতাকার রূপকারকে, তারপর হলো তোমার মনোগ্রামকে, এই যে বিষয়গুলো, জাতীয় বিষয়গুলি, জাতীয় মসজিদ কোনটা, জাতীয় মন্দির কোনগুলো, মানে কোনগুলো না মানে কোনটা, এই টাইপের যত প্রশ্ন আছে জাতীয় বিষয় বাংলাদেশের, সবগুলো পড়বা, মনে থাকবে? বুঝতে পারছো কি দুইটা? ভাইয়া যে টপিকের নাম জি ভাইয়া। বলছি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন পাবা। ভাইয়া সবাই একটু কথা শুনতে চাই, সবাই এখানে কি পর্দা করো কেউ? পর্দা যে করো ভাই, তা আমি রেসপেক্ট করি, তোমাকে রেসপেক্ট করি, তুমি কথা না বললে চলে। বাকিরা কি পর্দা করো, বা ছেলেরাও কি পর্দা করো? সবার ভয়েস পাচ্ছি না কেন? না ভাইয়া, আছি আমরা। তোমাদের আমি এই গুগল মিটে কেন ক্লাস নিচ্ছি, গুগল মিটে ক্লাস নেওয়ার কারণ হলো তোমরা যেন সরাসরি প্রশ্ন করতে পারো যে ভাইয়া বুঝতে পারছি বা বুঝতে পারিনি। তা তো আমি ফেসবুকে লাইভ নিতে পারতাম, ফেসবুকে তো আমি এই ফ্রি ক্লাস তোমাদের আমি কয়েকজনকে নিচ্ছি, এর থেকে তো ফেসবুকে আমি দিলে আরও বেশি ভিউজ পেতাম, ওখান থেকে আমার টাকাও ইনকাম হইতো। তারপর দেখো শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি, এই যে এই ভিতর থেকে তুমি একটা থেকে দুইটা প্রশ্ন পাবা। শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রথম শিক্ষা পাঠ্যক্রম মানে পাঠ্যপুস্তকের কে ই করছে, বাংলাদেশের শিক্ষা মানে কি বলে, শিক্ষা সম্পর্কিত যে আমাদের যে কি বলে তোমার এই যে শিক্ষা প্রণালী কে তৈরি করছে, প্রথম আমাদের যে আছে না, তোমার নাম কি যে ওই ব্যক্তিটার, আরে ব্যক্তির নামটা ভুলে গেলাম, কুদরতি খোদা, কুদরতি খোদা। সরি আরেকবার বলো তো। জি ভাইয়া কি বললেন? কুদরতি খুদা। ওই শিক্ষা, হ্যাঁ এই কুদরতি যে, খোদা বলছি যে হ্যাঁ কুদরতি খোদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মানে এই টাইপের যতগুলো প্রশ্ন আছে যে বাংলাদেশে এখন কততম শিক্ষা ইয়া চলতেছে, এই বিষয়গুলো একটু পড়বা। স্বাস্থ্য খাত, বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত যত প্রশ্ন আছে, সংস্কৃতি সম্পর্কিত প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন আছে, বুঝতে পারছো? মানসিক দক্ষতা এবং গণিত, এই যে চ্যাপ্টারটা কোন জায়গায় এইমাত্র বলে আসছিলাম, কিন্তু মানসিক দক্ষতা এবং গণিত কোন জায়গা থেকে বলবো বলো তো ভাইয়া? বিশেষ প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো, তোমরা যদি চাও, যারা কাঁচা, আমি আবারও বলতেছি, যারা মানসিক দক্ষতা বা গণিতে কাঁচা, তারা এই চ্যাপ্টারটা হাত দেবে না, মনে থাকবে? এই চ্যাপ্টারটা হাত দেবাই না। যারা গণিতে কাঁচা বা মানসিক দক্ষতা কাঁচা, তারা এই চ্যাপ্টারটা স্কিপ করবে, তাদের জন্য এই সাজেশন চ্যাপ্টারটা না। তারা করবে কি, এই বাকিগুলোকে বেশি ফোকাস করে স্ট্যাংজন বানাই না ওখান থেকে। বাট যারা পারো, একবার দুইবার দেখলে পারবা, তারা একটু দেখে দিও। কথা বুঝতে পারছো? কিন্তু যারা পারো না, নতুন করে ধরবা ভাইয়া, জি তোমার ভাইয়া। জন্য আরো ক্ষতিকর দিক হবে এই চ্যাপ্টারটা। তুমি এখানে 2 মার্ক পাওয়ার জন্য যে চেষ্টা করবা, এই চেষ্টাটা যদি এখানে ফোকাস করো তুমি, তার থেকে বেশি মার্ক পাবা, বুঝতে পারছো? সাধারণ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসে, কোন জায়গায় ধরো নবম দশম শ্রেণীর বই, এখন নবম দশম শ্রেণীর বই পড়ার সময় নাই, ওই যে বিসিএস পোস্ট ব্যাংক। কথা বুঝতে পারছো? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তান পিরিয়ড, আমাকে কে যেন একটা আমাকে নক দিছিল মেসেঞ্জারে যে ভাইয়া মানে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ পাঠ থেকে একটু প্রশ্ন কম আসছে বছর। হ্যাঁ, মুক্তিযুদ্ধ পাঠ থেকে প্রশ্ন কম আসছে, কিন্তু স্কিপ করা যাবে না, মনে থাকবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ শুধু না, এখানে তোমার আরও বলতেছি, মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো, বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন আসবে না, বাট সেক্টরগুলো কিন্তু আসবে। এই সেক্টরে আসতে পারে যে 7 নম্বর সেক্টরের কোন অঞ্চল অন্তর্ভুক্ত, আসতে পারে না? বা 10 নম্বর সেক্টর কোন মানে কোন অঞ্চল নিয়ে গঠিত, অথবা আসতে পারে যে 10 নম্বর সেক্টরের লেফটেন্যান্টকে বা প্রধানকে ছিল। এই জন্য সেক্টরগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? সেক্টর, তারপর হলো 6 দফা আসবে না যেহেতু বঙ্গবন্ধু ওখানে যুক্ত। তারপর হলো তোমার
এটা তো আগের, মুক্তিযুদ্ধের আগের। তারপর মুক্তিযুদ্ধের পরবর্তীতে সম্পর্কিত, এখান থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন এখন 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে সম্ভবত, তবে ভালো করে পড়বা। তবে পাকিস্তান পিরিয়ডটা ভালো করে পড়তে হবে, বুঝতে পারছো? পাকিস্তান পিরিয়ডটা ভালো করে পড়ো। যে পাকিস্তান পিরিয়ড বলতে বোঝাচ্ছি 1947 থেকে 1971, এর মধ্যে তোমার যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে কিন্তু। তারপর তোমার কি 52 সালে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন ভালো করে পড়বা, ঠিক আছে? ভাষা আন্দোলন কত সুন্দর করে পড়বা, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসবে। তারপর হলো 62 সালের শিক্ষা ব্যবস্থা। তারপর হলো তোমার 69-এর গণ অভ্যুত্থান, এটা কিন্তু সুন্দর করে পড়বা। ক্লিয়ার? 70-এর সাধারণ নির্বাচন থেকে প্রশ্ন না আসার পসিবিলিটি কম বেশি, কারণ যেহেতু আওয়ামী লীগ ওখানে সংখ্যা উঠে এসছে। তো একটু টেকনিক্যালি পড়বা, বুঝতে পারছো? এখান থেকে প্রশ্ন কমন পাবা। উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী 100% প্রশ্ন পাবা, 100%। এবং তোমাদেরকে বলি আরেকটা বিষয়, তোমাদেরকে বারবার বলতেছি, প্রত্যেকটা টপিকের কিন্তু বিগত সালে প্রশ্ন মাস্ট পড়বা এবং টুটস্থ করবা ভাইয়া। বিগত সালে প্রশ্ন একবারে খেয়ে দেবা, মানে ভাই কোনো, শোনো, বিগত সালে যে প্রশ্নটা আসছে মানে কি ওটা ইম্পর্টেন্ট ছিল বিধায় তো আসছে, রাইট? আমাকে বলো না ওটা ইম্পর্টেন্ট ছিল না? ছিল। এই বাকি বাচ্চা কাচ্চা, বিগত সালের প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল? জি ভাইয়া। ইম্পর্টেন্ট ছিল বিধায় আসছে, সামনে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বলতে পারো প্রশ্নটা হুবহু কমন ওইভাবে না আসতে একটু ঘুরেই আসবে, বাট ওইটা যদি পরে যাও তোমার জন্য আমি বলি ভালো। ওটা 100% প্রশ্ন রাবির জন্য বলি, তোমাদের বারবার বলি যে বিগত সালের প্রশ্ন মাস্ট 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 পড়বা। ভাই এটা কথা ছিল। হ্যাঁ, ভাই ইংলিশ সাজেশন দিবেন না আজকে? ইংরেজি সাজেশন তো গতকালকেই দিয়ে দিয়েছি ভাই, এই তো ইংরেজি সাজেশন দিয়ে দিয়েছি গতকালকে, এই দেখো। ও আমি ছিলাম না, আজকে অ্যাড হয়েছি তো। আচ্ছা আমি বলি ভাইয়া, কালকের ক্লাসটা তোমরা ভাইয়া একটু 1 ঘন্টা 14 মিনিট ক্লাসটা তোমার মনে হতে ভাই 1 ঘন্টা 40 মিনিট ভাইয়ের বকবক শুনবো। আচ্ছা এই যে বকবক বলতেছি, এই বকবক করতেছি, এখানে কি কোনো কথা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনতেছো কিনা সেটা বলো। তার রেকর্ডের ক্লাসটাও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। তোমরা করো কি ভাইয়া, সাজেশন পাইলে মনে করো শেষ হয়ে গেছে। ভাইয়া এই যে কথাগুলো বলতেছি এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই কথাগুলো তোমাদের ফলো করা লাইফে যুক্ত, মানে উচিত এবং আমার অবশ্যই মানে অপরিহার্য একটা কাজ যে লাইফে ফলো করা এই যে কথাগুলো। জি ভাইয়া। আর তোমরা একটু পেজটা একটু লাইক অ্যান্ড ফলো দিয়ে রেখো, বুঝছো পেজটা। আর আমি 2-3 বছর ধরে পড়াচ্ছি, বাট এরকমের প্রফেশনালি যাওয়ার চিন্তা ভাবনা ছিল না, বাট এবছরই প্রফেশনালি শুরু করতেছি। যে মানে যাদেরকে নিয়ে পড়াইছি গত আগে, মানে 100 জন স্টুডেন্ট নিয়ে এর বাইরে যাইনি, 100 দিন পর যারা দিয়েছে ওদেরকে আমি নিইনি। এদেরকে নিয়ে আমি একটা সুন্দর করে প্রাইভেটলি, কোনো ফ্রি পড়াইনি, ওখানে পেড বেস স্টুডেন্ট পড়াইছি। আর এরকম পাবলিক লিস্ট চিন্তা ভাবনা ছিল না পড়ানোর, বুঝতে পারছো? যারা পরিচিত, যারা আমার অফলাইনে পড়তো তারাই আবার স্টুডেন্ট নিয়ে আসতো যে ভাইয়া ভালো করে পড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19তম হয়েছে, ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ল নিয়ে পড়তেছে, খুলনা ইউনিভার্সিটি ল নিয়ে পড়তেছে আমার স্টুডেন্ট সরাসরি। এবং আমার লাইভ আছে, কয়েকটা লাইভ নিচ্ছি ভিডিও, এবং আশা করি তোমরা চান্স পেলে তোমাদের লাইভ নেব। আশা করি সেখানে তোমাদের জার্নি শেয়ার করবা, জানাবা তোমাদের তোমাদের লাইফ স্টাইল এই সময় কেমন ছিল, জানাবা, তোমাদের জুনিয়রদের জন্য উপকার হবে। যাই হোক, তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি যেখানে প্রশ্ন আসবে, এখন কি আসবে ভাইয়া আমি বলছি, বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট ভাইয়া? 90%। এই জায়গা থেকে এই চ্যাপ্টারটা কত পার্সেন্ট? 90%। কি পারবা? ওই উপজাতিদের অবস্থান, অর্থাৎ ধরো আসতে পারে, ধরো গারোদের অবস্থান কোন জেলায় বা কোন বিভাগে, আসতে পারে না? বা মারমাদের অবস্থান কোন জায়গায়, মগদের অবস্থান কোন জায়গায়, এরকম অবস্থান মানে কোন জায়গায়, কোন বাংলাদেশের কোন অঞ্চলে, উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে, বা নেত্রকোনায় কোন অঞ্চলে কারা কারা থাকে। আবার আসতে পারে ধরো মারমাদের ভাষা কি ভাষা, ঠিক আছে? আবার এরা কোন তান্ত্রিক পরিবার, এটা কি মাতৃতান্ত্রিক না পুরুষতান্ত্রিক? আবার এই আসতে পারে যে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম, বা কয়টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম, বা ইসলাম ধর্মের নিচের কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা উপজাতির। কথা বুঝতে পারছো? প্রশ্ন আসবে এভাবে। খেলাধুলা সম্পর্কিত একটা প্রশ্ন, যদি সাম্প্রতিক থেকে বছর যেহেতু 2টা প্রশ্ন আসতে পারে খেলাধুলা সম্পর্কিত। কয়টা প্রশ্ন খেলাধুলা থেকে? 2টা প্রশ্ন আসতে পারে, মিনিমাম তো একটা আসবেই। তবে সাম্প্রতিক থেকে একটা আসতে পারে, আরেকটা কি চিরন্তন সত্য থেকে, মানে খেলাধুলা এগুলো থেকে আসবে কি ক্রিকেট বা ফুটবল বা ইত্যাদি, যেমন হাডুডু বা হকি, এইগুলো এখানে আসবে কি প্রশ্ন ভাইয়া। রাবিতে খেলাধুলা থেকে প্রশ্ন আসে এরকমের যে বাংলা ধরো আসলে এরকমের এটা আসবে যে পেনাল্টি শুটের নিয়ম কি, বুঝতে পারছো? বা পেনাল্টি শট কোন খেলার সাথে সম্পর্কিত, অথবা আসতে পারে এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা মেয়েরা বলো তো এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কিত? ছেলেরা না? জানি না, খেলা দেখি না ভাইয়া। আহারে ভাইয়ারা। আচ্ছা একজন বলছে, বাকিরা বলো। ভাইয়া জানি না। আচ্ছা টিকটক থাক, তোমাদের সাথে আবার টিকটকের সম্পর্কিত ভালো সবাই না, যারা অ্যাডভোকেট প্রফেশনাল টিকটক না, ভাই রিলসের সাথে যুক্ত।
ছেলেরা বলো কোন কোন খেলার সাথে যুক্ত? এলবিডব্লিউ। ক্রিকেট। 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 ফুটবল না ক্রিকেট? ফুটবল? এই ফুটবল বলছে কে? ক্রিকেট। ক্রিকেট মনে থাকবে ভাই? যদি ভাই এই প্রশ্নটা ভাই কমন একবার পড়ে মনে যায় হয় তাহলে কাজ করো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বলো বলো। এই যে মানে ক্রিকেটের প্রথম মানে এই যে লাল কার্ড খাইছিল কি এটা মানে প্রশ্ন আসছিল। এরকম আসবে। ক্রিকেটে আরেকটা লাল বিষয়, কার্ড আরেকটা কবে? বিষয়, আরেকটা বিষয় শোনো। বিশ্বের কোন ক্রিকেটার ক্রিকেট বিশ্বকাপে খেলছে, ফুটবল বিশ্বকাপে খেলছে? মানে ফুটবল খেলোয়াড় আবার ক্রিকেট তোমার ক্রিকেট খেলোয়াড়, মানে একই সাথে ক্রিকেট বিশ্বকাপ খেলছে আবার ফুটবল বিশ্বকাপে খেলছে। বলো কোন দেশের প্লেয়ার? আচ্ছা নাম না বললো, কোন দেশের প্লেয়ার বলো? মেবি ইংল্যান্ড। ভাইয়া ভুইল্লা গেছি, জানতাম। ভুলে গেছো ভাইয়ারা, সবাই ভুলে গেছো? ইংল্যান্ড হয়তো। আচ্ছা বলো, গেস করো, সমস্যা নাই। অস্ট্রেলিয়া হতে পারে। আচ্ছা অন্য কেউ বলো, বলো দেখি, আইডিয়া করো, সমস্যা নাই, বলো ভাইয়া, সবার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। ইংল্যান্ড মনে হচ্ছে, ইংল্যান্ড। কোন দেশের, কোন দেশের? আচ্ছা আমি চারটে অপশন দেই: সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, ইংল্যান্ড। আচ্ছা সবাই অস্ট্রেলিয়া। বলতেছে ইংল্যান্ড। সবাই কি ইংল্যান্ড? বলো, চারজনে চারটে অস্ট্রেলিয়া। অপশন বলো। যে একজনেরটা তো হবেই। অস্ট্রেলিয়া। শুধু আমি ইংল্যান্ড। অস্ট্রেলিয়া। আচ্ছা ভিপ রিসার্চ, ঠিক আছে, ইনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। ইনি আসলে ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেট খেলোয়াড় ছিল, অনেক দেশেরই প্লেয়ার আছে, ঠিক আছে, যে তিনি ফুটবলও খেলছে আবার ক্রিকেটও খেলছে। আর সিবি ফ্রাই, কি বলছি? সি বি ফ্রাই, ফ্রাই মানে কি, ভাজা। হ্যাঁ। এই ব্যক্তি ইংল্যান্ডের, ঠিক আছে, ইনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এবং ফুটবলও খেলছিল, ঠিক আছে। তবে যেই ব্যক্তি, আমি যেই প্রশ্নটা করছি এটার উত্তর হলো ভিভ রিসার্চ। কি নাম কি ভাইয়া, লিখে রাখো এটা। রাবিতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, বুঝতে পারছো? ভিভ। আচ্ছা দাঁড়াও একটু। আচ্ছা এই যে আমি এতগুলো সাজেশন দেওয়ার কথা ভাইয়া, খালি আপনি সাজেশন ছাড়া এত প্রশ্ন করেন, এইসব এত এত বকবক করেন, বিরক্ত লাগে না ভাইয়া? যে ভাইয়ের কাছে সাজেশন নিতে আসছি, আপনি সাজেশন দিয়ে চলে যান। নাম কি ভাইয়া? ভিভ রিসার্চ। আমার প্রশ্নটার অ্যান্সার দাও না, বিরক্ত লাগে? না ভাইয়া, সবই। না ভাইয়া। ভিভ রিসার্চ ইনি কোন দেশের ভাইয়া? ওয়েস্ট ইন্ডিজের, মানে নিগ্রো। আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের একটা বিখ্যাত প্লেয়ার নাম বলতে পারো? মেয়েরা পারো? না ভাইয়া। আচ্ছা ভাইয়া খেলা দেখি না তো ওই জন্য জানি না। কিন্তু খেলা থেকে কিন্তু প্রশ্ন আসবে ভাইয়া, না জানলো না দেখলো কিন্তু খেলা ভালো করে পড়ে যেন। দুইটা প্রশ্ন পাইতে পারেন ভাইয়া, দুইটা প্রশ্নের মার্ক কত ভাইয়া? 2.5 মার্ক, মাথায় থাকে যেন। 2.5 মার্কের জন্য কিন্তু রাবি সুইটটাও যেতে পারে, বুঝতে পারছেন? তাহলে ভাইয়া আজকে থেকে খেলা দেখবো। না না, খেলা দেখতে হলে আবার এই যে আরে ভাই শোনো, একটা মজার বিষয় শোনো শোনো, আমি আবার এই মোটিভেশন নিয়ে ভাই তোমাদের লাইফে লাগাই না, বুঝতে পারছো? তোমরা আবার ভাইয়া তাহলে টেস্ট ক্রিকেটও দেখছো? আচ্ছা টেস্ট ক্রিকেট ছেলেরা বুঝবা। টেস্ট ক্রিকেট সকাল 9টা থেকে শুরু হইয়া বিকাল মানে সন্ধ্যার আগ পর্যন্তই চলে এক প্রকার, মানে আলো আসরের পর্যন্ত, মানে 5টা পর্যন্ত বিকাল চলে, সকাল 9টা থেকে। আমি অ্যাডমিশন যখন প্রিপারেশন নিছি ঢাবির আগে, বুঝতে পারছো, যেদিন টেস্ট ক্রিকেট ছিল খেলা, ওই দিন আমি দেখছি বাংলাদেশের ক্রিকেটার, মানে বাংলাদেশ তোমার এটা 2019 না 21-এর দিকে, তোমার আমি তো 21-এ পরীক্ষা দিয়েছি, 21-এ তোমার হলো তোমার নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে তোমার টেস্টে হারাইছিল, বুঝতে পারছো? তো ওই সময় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে জানো? এবাদত হোসেন, উইকেট পেয়েছিল 7টা মনে হয়। তো আমি ওই খেলা দেখতাম কি, যে প্রশ্ন পাবো কমন, এটা তো জানি একটা। আর একটা বিষয় ছিল তোমার খেলার প্রতি আসক্ত, আমার ক্রিকেটের প্রতি অনেক আসক্তি আমি। আবার আরেকটা ছিল ওয়েস্ট, মানে তামিম ইকবাল ক্যাপ্টেন ওই সময় তোমার সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকার টিমেরও হোয়াইট হাউস করছিল সম্ভবত, না জানি সিরিজ জিতছিল সম্ভবত, এরকমই। তো ওই সময় মানে ম্যান অফ দ্য সিরিজ ছিল তোমার তাসকিন আহমেদ, আর এই নিউজিল্যান্ড এটার ম্যান অফ দ্য সিরিজ ছিল ওবায় রায়, তোমার ইবাদত হোসেন। এখন আমার কাছে ওই সময় প্রশ্নটা আসছিল নিউজিল্যান্ডের প্রশ্নটা, বুঝতে পারছো? যে নিউজিল্যান্ডে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে?
ভাই প্রশ্ন কিন্তু কমন, আমার মুখস্থ। অতি উৎসাহে ঢাবির প্রশ্ন আসলে এটা, বুঝতে পারছো? আমি তাসকিন দাগাই দিছি, বুঝতে পারছো? তো দাগাই দিয়ে যখন আমি বাসে বসে প্রশ্ন মিলে আমি আচ্ছা এগুলা কি দিলাম আমি, এটা তো নিউজিল্যান্ডের, তো নিউজিল্যান্ড তো এবার হচ্ছে। তো এই বিষয়গুলো হয়ে যায়, বুঝতে পারছো? অতি অতি এক্সাইটমেন্টে কাজ করে অনেক সময়, অতি এক্সাইটমেন্ট কাজ করার ফলে আসলে এইগুলো হয়, বুঝতে পারছো? সময় আছে 12 মিনিট নাকি? তো এগুলো করা যাবে না। এখন খেলাধুলা যারা দেখো না, তারা খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু রাবিতে 2টা প্রশ্ন আসবে বাচ্চর, 2টা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। তো একটু সাম্প্রতিক প্রশ্নগুলো দেখবা, ক্যাপসুলটা দেখবা, আর হলো তোমার কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানে 50টা যে এমসিকিউ থাকবে ওই এমসিকিউ থেকে দেখে নেবা, তাহলেই হয়ে যাবে। আর এই যে খেলাধুলা আছে বললাম, যে খেলাধুলার যেগুলো চিরন্তন যে নিয়ম পরিবর্তন হয় না, কোন খেলার কোন অর্থটা কোন খেলার সাথে যুক্ত, মানে খেলাধুলা পার্টে তোমরা যখন জিকেতে যাবা, বিশেষ করে খন্দকার জিকে বা অন্য জিকে যাবা, তখন দেখতে পারবা। অথবা তোমরা গুগলে সার্চ দিয়েও খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন একটু দেখে নিতে পারো, বুঝতে পারছো? জি ভাইয়া। তো যাই হোক, আন্তর্জাতিক সংস্থা কি পড়বো ভাইয়া? বিশেষ করে ন্যাটো শব্দ, এই সামরিক সংস্থাগুলো আছে, বুঝতে পারছো? বাণিজ্য সংক্রান্ত, যেমন এশিয়াটিক সোসাইটি, তারপর হলো যেমন এই তোমার কি বলে যে, আরে ব্রিক, ঠিক আছে? এই যে এই হিসাবের যে বাণিজ্য সংস্থাগুলো আছে আন্তর্জাতিক, এগুলো দেখবা, যেগুলো জাতিসংঘের সাথে সংস্থা, জাতিসংঘ রিলেটেড, ইউনিসেফ, তারপর ইউএনডিপি, তারপর হলো তোমার হু, ডব্লিউএসি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হলো মহিলাদের সাথে সম্পর্কিত, মানবাধিকারের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় বলি, মানবাধিকারের সাথে সম্পর্কিত এই 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 সংস্থাটা ভালো করে পড়বা। কি বলছে? মানবাধিকারের সাথে সম্পর্কিত এই সংস্থা, এটা ভালো করে পড়বা, সাম্প্রতিক এটার সাথে আসার পসিবিলিটি বেশি। আরেকটা বিষয় বলি, যে যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন কিন্তু মাস্ট আসবে সাম্প্রতিক। আর একটা বিষয় হলো, ফিলিস্তিন যুদ্ধটা নিরসন করতে কার ভূমিকা ছিল, কোন জায়গায় তোমার হয়েছিল, কি বলে শান্তি চুক্তি হয়েছিল, বুঝতে পারছো? ক্লিয়ার? জি। জি বুঝছি। তাহলে এইগুলো আমি যেগুলো বলছি এগুলো কিন্তু মাথা রাখবা, ঠিক আছে? তারপর আমি যেই সাজেশনগুলো দিচ্ছি ভাই, এগুলো থেকে প্রশ্ন আসবে ভাই, আর কিচ্ছু দেখো না, খালি এগুলো বই মেলবা, বই থেকে পড়াশোনা করবা। আর রুটিনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, রুটিনটা আরেকটা বিষয়, ওই রুটিন কিন্তু ওই রুটিন পড়বা না, ওই রুটিনটা তুমি তোমার মতো করে তৈরি করে নেবা। এই যে রাবির জন্য সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো অনুযায়ী তোমরা ওই জায়গায়, ধরো বাংলা ওইখানে দেওয়া আছে একটা চ্যাপ্টার, ধরো বাচ্চা। আরেকটা বিষয় বলি, এই যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিয়ে, বুঝতে পারছো? এটা সাজেশনে দেওয়াই নেই, তবে এটা থেকে প্রশ্ন আসে। আর ধ্বনিতত্ত্ব, যে মাত্রাবৃত্তের বর্ণ কয়টা, মাত্রা সারা বর্ণ কয়টা, অর্ধমাত্রা কয়টা, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো পড়ে নেই, এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন পাবা বাংলায়, বুঝতে পারছো? মিনিমাম একটা 2টা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি 90%। তো এই হলো বিষয়। আর ওই যে রুটিনগুলো কীভাবে করবা, গত ক্লাসে আমি বলে দিচ্ছি যে রুটিনটা কীভাবে তোমার সাজাবা, আমি রুটিনের পিডিএফটা দিয়ে দিচ্ছি, বাট ওই রুটিনটা কিন্তু আসলে সব ইউনিভার্সিটির জন্য, অল ইউনিভার্সিটির জন্য রুটিনটা, কিন্তু তোমার রাবিকে কেন্দ্র করে রাবির যে সাজেশন দিচ্ছে ওই সাজেশন অনুযায়ী তুমি রুটিনটা তৈরি করে নেবা। কথা ক্লিয়ার? যারা গত ক্লাস করোনি, কাইন্ডলি গত ক্লাসটা করবা ভাই, গত ক্লাসটা না করলে এই যে আজকের ক্লাসটা যেমন ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, গত ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল এরকমের। তারপর দেখো কি কি সংস্থা পড়বা তা বলে দিচ্ছি। বাংলাদেশের শিল্প সম্পদ মানে কি, এই যে গ্যাস শিল্প, তারপর হলো খনিজ শিল্প, এগুলো পড়বা। সম্পদ, কোন কোন প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো পড়বা, এখানে প্রশ্ন একটা আছে। প্রণালী, সাগর, এগুলো বিশ্বের যে প্রণালী কোন দেশের সাথে সংযুক্ত, সাগর, বিখ্যাত সাগর, মহাসাগর, ঠিক আছে, কোন দেশের সাথে যুক্ত, এই আন্তর্জাতিক এগুলো পড়লে এখান থেকে একটা প্রশ্ন আসবে। প্রণালী থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি এখান থেকে। আঞ্চলিক পূর্ববর্তী নাম এবং গান, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা। কোন অঞ্চলের আঞ্চলিক নাম কি, ধরো কোন একটা সিলেটের পূর্ব নাম কি বলো, যেমন কোনো পূর্ববর্তী নাম, সিলেটের পূর্ববর্তী নাম কি, চট্টগ্রামের পূর্ববর্তী নাম কি, ইসলামাবাদ। সিলেটের শ্রীহট্ট। এই পূর্ব নাম, ওটা তো প্রাচীন নাম। জালালাবাদ। চট্টগ্রামের নাম ছিল কি, জান্নাতাবাদ নাকি বলো তো? বরিশালের পূর্ব নাম কি, চন্দ্রদ্বীপ। সোনারগাঁর, তারপর হলো কুমিল্লার পূর্ব নাম কি, এই যে বিষয়গুলো, এই নামগুলো পড়বা। তারপর হলো তোমার আঞ্চলিক নাম এবং গান, আবার আঞ্চলিক গানগুলো, যেমন ময়মনসিংহ ভাটিয়ালি গান কোন দেশে, মানে কোন অঞ্চলে গাওয়া হয়, ঠিক আছে, তারপর ভাওয়াই গান, এইগুলো কিন্তু মাস্ট প্রশ্ন আসবে ভাই, এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। এই সবটি কি বাদ দেওয়া যাবে? না ভাইয়া। আচ্ছা, এখানে যে টপিকগুলো দিচ্ছি একটা টপিক বাদ দেওয়া যাবে না না, ভাইয়া। এগুলো সব ফরজে আইন, মানে বাধ্যতামূলক পড়তে হবে। এগুলো যদি মনে করো যে ভাইয়া এগুলো পড়বই না ভাই, আমি অন্য ভাইয়ের সাজেশন দেখছি, তাহলে পড়ো, তোমার জন্য আমি বলি মাইনাস, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার কাছে মাইনাস মার্ক পাবে আরো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এখান থেকে প্রশ্ন আসবে। ভৌগোলিক অবস্থান কোন জায়গায় অবস্থিত, বাংলাদেশের দক্ষিণে কোন জেলা,
বাংলাদেশের পূর্ববর্তী অঞ্চল কোন জেলা, বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন জেলা, উত্তরে কোন জেলা, কোন উপজেলা, কোন ইউনিয়ন আসে না, উপজেলা পর্যন্ত আসে সর্বনিম্ন, তবে জেলাটাই বেশি আসে। তারপর হলো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন কয়টা, বাংলাদেশের কয়টা জেলা, কয়টা মানে কোন দেশের সাথে কয়টা জেলার সাথে মানে সীমান্ত কয়টা জেলার সাথে যুক্ত, মানে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক কত বর্গ কিলোমিটার, কোন জায়গায় অবস্থিত, কত অক্ষরেখা অবস্থিত, এইগুলো প্রশ্ন আসবে, তোমরা চ্যাপ্টারটা দেখলেই পারবা। জাতিসংঘ থেকে প্রশ্ন একটা আসবে, জাতিসংঘ এখন বলো, জাতিসংঘ সব আসবে না, জাতিসংঘ বলছে না, যে জাতিসংঘ বিশেষ করে যে জাতিসংঘের সংস্থায় যে কয়টা রাষ্ট্র যুক্ত ছিল এবং প্রতিষ্ঠাতাকে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘ সনদ কত সালে প্রতিষ্ঠিত, এই টাইপের প্রশ্ন বেসিক থেকে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? ইন্টারনেট পড়ার দরকার নেই, বেসিক বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা, বিগত সালের প্রশ্ন ভালো করে যে পড়বা এই প্রশ্ন কমন পাবা। এবং বিগত সালের প্রশ্ন ভাই প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত সালের প্রশ্ন মাস্ট পড়বা, মাস্ট মানে মাস্ট, শুধু হ্যাপচ করে যাবে না, এটা মানে টুটস্থ করতে হবে, টুটস্থ মানে টুটস্থ বুঝো, মুখস্থর উপরে যেটা। ভাই এই একটা মাস পরিশ্রম করো, তোমাদের আবার বলছি একটা মাস পরিশ্রম করো, তোমাদেরকে আমি ইনশিওর দিচ্ছি তোমাদের চান্স না পাও তখন বলো ভাইয়া আমি পড়াশোনা করছি চান্স পাইনি, তখন আমার বল ভাই তোমাদেরকে আমি এই চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর কোনো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এই ভাই চ্যালেঞ্জ দেয় নাই, তোমরা যদি আমার এই সাজেশন থেকে প্রশ্ন কমন না পাও আমি তোমার পড়ানো ছেড়ে দেবো ভাই, আর একটা স্টুডেন্ট পড়াবো না। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি নিজে রিজাইন দিয়ে ওই ছাত্রত্ব বাতিল করবো। তাহলে এরপর আর কি বিশ্বাস দিব তোমাদেরকে বলো? না ভাই, বাট এগুলো একটু ফোকাস করে পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে ভাইয়া। এই প্রশ্ন কমন পাওয়াটা তো জরুরি না, কিন্তু কমন পাওয়া নিজের কাছে কমন পাওয়াটা জরুরি। আমি বললাম সংবিধান থেকে প্রশ্ন আসবে, তুমি সংবিধান পড়োই নেই, বলছো ভাই বলছো একটু হাফজাজ করে পড়ে গেছি, এখন তুমি পড়লে হবে ভাই ওই কনফিউশন নিয়ে, আচ্ছা এইটা হবে না এইটা হবে না, এই কনফিউশন নিয়ে যাওয়া যাবে ওখানে, ওখানে টুটস্থ হয়ে যাবা, সেইগুলোই কনফিউশন হয়ে যাবা। এই জন্য মাস্ট পড়তে হবে ভালো করে। তারপর দেখো কি বলছি, সংবিধান, সংসদ, সরকার ব্যবস্থা, এখান থেকে মাস্ট 3 থেকে 4টা প্রশ্ন পাবা এবছর। আমি আবার বলছি 3 থেকে 4টা। সংবিধান থেকে কি আসবে, মৌলিক যে বিষয়গুলো, সংবিধান অনুচ্ছেদ কয়টা, সংবিধানের তারপর কি বলে আরে অনুচ্ছেদ, তারপর হলো সংবিধানের যে মৌলিক অংশগুলো কয়টা ছিল, সংবিধান কত সালে তোমার কয়টা সংশোধিত হয়েছে, সংবিধান কত সালে প্রণীত হয়, কত সালে একবার আরে কি বলে ওটারে, সংবিধান প্রণয়ন কমিটিতে কয়জন মেম্বার ছিল, কোন একজন মহিলা মেম্বার ছিল, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা বেসিকগুলো। আর হলো অনুচ্ছেদ কিছু কিছু মৌলিক পার্ট থেকে, মৌলিক যে অধিকার আছে, মৌলিক অধিকার, তারপর 77 নম্বর অনুচ্ছেদটা পড়বা এইভাবে, যেগুলো একটু গুরুত্বপূর্ণ। তারপর 27, 28, 29, 30 এই অনুচ্ছেদগুলো একটু ভালো করে পড়বা। বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা, বিগত সালের প্রশ্ন ভালো করে পড়বা, এখান থেকে বিগত সালের প্রশ্ন পড়বা। সংসদ, এই বাংলাদেশের সংসদ মানে সরকার ব্যবস্থা কেমন, আর বাংলাদেশের সরকার ব্যবস্থা বর্তমান এবং যে সংবিধানের যে সরকার ব্যবস্থা আছে এটা বই থেকে পড়বা, এবং সাম্প্রতিক থেকে সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন আসবে, এটা মনে রাখো। বাংলাদেশ সরকার ব্যবস্থা থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, এই 3টা টপিক বলছি, এই 3টা টপিক থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে। 3 থেকে 4টা প্রশ্ন মার্ক কত জানো, 6 মার্কের মতো হয়ে যাবে বা 5.5। বাংলার প্রাচীন ইতিহাস, এখান থেকে প্রশ্ন 2 থেকে 3টা, মিনিমাম 4টা, 2টা বলছি, এর 4টা প্রশ্ন আসতে পারে। এখন বাংলার প্রাচীন ইতিহাস কি কি পড়বা, জাতি, বাঙালি জাতি কোথা থেকে আবির্ভাব হয়েছে, প্রথম কোন জাতি, ঠিক আছে, এই কয় মিনিট আছে দেখো তো, বাঙালি জাতি কোন জায়গা থেকে, কয় মিনিট, 5 মিনিট। শোনো, বাঙালি জাতি কোন জায়গা থেকে উদ্ভূত হয়েছে, দ্রাবিড়, অস্ট্রিক, বাঙালি কোন জাতি, অস্ট্রিক জাতি, কেন অস্ট্রিক জাতি, সুন্দর করে ডিটেলসে পড়বা। জনপদ, বাঙালি জনপদ তোমাদের আমি বলছি, এখন দেখো তোমাদের আসলে জনপদটা দেখাই, দেখো জনপদ এই আমার একটা ক্লাস করলে জনপদ থেকে প্রশ্ন 100% কমন। জনপদ তোমাদের দেখো, তাড়াতাড়ি ওপেন হয় এই জনপদ, দেখো কোন কোন অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত, ঠিক আছে, সবগুলো সুন্দর করে মুখস্থ রাখতে পারো। দেখো এই পুন্ড্র জনপদ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, পুন্ড্র জনপদটা দেখো, পুন্ড্র জনপদ একবারে তোমার কি বলে সিলেক্ট দিয়ে, এবং আমি মানচিত্র দিয়ে দেখাচ্ছি। এখন এই অঞ্চলগুলো কি, এগুলো রাজশাহী নিয়ে গঠিত, রাজশাহীর তার পাশাপাশি পাবনা, এই দেখো রাদীপ, এখানে দেখো রাদীপ রং পছন্দ করে না, পুন্ড্র জনপদের অবস্থানগুলো যদি মনে রাখতে চাও তাহলে রাদীপ রং পছন্দ করে না। এখন এই পথে পুন্ড্র মনে রাখবা, পথে কি পুন্ড্র জনপদ, রাতে কি রাজশাহী, দিতে কি দিনাজপুর, বতে বগুড়া, রতে রংপুর, তাহলে রাদীপ রং পছন্দ করে না, মানে এটা কোন জনপদের অংশ, তাহলে এটা হলো পুন্ড্র জনপদ। দেখো আবার পরেটা দেখো, রাদীপ রং বিক্রি করে, তাহলে এই বিক্রি বলছি মানে বিক্রি, মানে বতে কি বরেন্দ্র, মনে থাকবে বতে বরেন্দ্র, এই পুন্ড্র আর এই মাথা রাখবা, বরেন্দ্র জনপদকে কি বলা হয় জানো, অসম্পূর্ণ জনপদ বলা হয়। কেন বলা হয় দেখো তো, এই দেখো পুন্ড্র জনপদের ভিতরে কিন্তু বরেন্দ্র জনপদটা, এই দেখো এই পাশে, বুঝতে পারছো, এই জন্য এটাকে অসম্পূর্ণ জনপদ বলা হয়। আর রাদীপ রং বিক্রি করে, একটা হলো রাদীপ রং পছন্দ করে না, যেটা পছন্দ করে না সেটা হলো পুন্ড্র, মানে পছন্দ পতে পুন্ড্র, আর বিক্রি করে বতে কি বরেন্দ্র, মনে থাকবে। তাহলে রাদীপ, এখানে কিন্তু ওটা ছিল ব রাদীপ, আর এটা কিন্তু প, মানে পতে পাবনা, রাতে রাজশাহী, দিতে দিনাজপুর, পতে পাবনা, মনে থাকবে। তো এই বিষয়গুলো ভাই সহজ বিষয়গুলো। গৌর জনপদ দেখো কোন জায়গায় অবস্থিত, গৌর জনপদ এই দেখো, গৌর জনপদ একটু পশ্চিমে, এবং বাংলাদেশের গৌর, একটা বিষয় বলি, বাংলাদেশের এই গৌর জনপদ বাংলাদেশের কোন জেলাটায় অংশগ্রহণ, গৌর জনপদের শুধুমাত্র বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দেখো এই জনপদে বাংলাদেশের একমাত্র জনপদ চাঁপাইনবাবগঞ্জ, বাকিগুলো কিন্তু সব পশ্চিমবাংলায়,
বুঝতে পারছো? গৌড় জনপদের শুধুমাত্র একটা অংশ, সেটা চাঁপাইনবাবগঞ্জ, শুধু বাংলাদেশের, আর বাকিগুলো কিন্তু কোন জায়গায় ভাইয়া? পশ্চিমবঙ্গের। এখন গৌড় জনপদ মনে রাখবা কিভাবে, দেখো চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, সংক্ষেপে শর্টকাট। চাপাই মামু নদীতে গোসল করে না। এখন বলি চাপাই মানে কি, এই জায়গায় দেখো চাপাই মানে কি উত্তরাঞ্চল। এখন ধরো চাপাইয়ের মানুষ, একটা আমার মামা ধরো চাপাইতে থাকে, বা একটা সম্পর্কিত মামা, উনি আমার বাড়িতে গেছে বরিশাল, ধরো এই যে বরিশাল, ঠিক আছে, এই যে বরিশাল, আমার বাসা ধরো এখানে, আমার বাসা কিন্তু এখানে ভাইয়া, বুঝতে পারছো? তো এখানে সব কিন্তু নদী নালা, ঠিক আছে। এখন যেহেতু চাপাইয়ের মানুষ উত্তর এলাকায়, এখানে নদী নালা খুব কম, এই মানুষগুলো তো নদীতে গোসল করতে ভয় পাবে, স্বাভাবিক। তাহলে চাপাই মানু একে মাথায় রাখবা, চাপাই মামু নদীতে গোসল করে না। চাপাই থেকে চাপাই নবাবগঞ্জ, মাতে কি মালদহ, মাতে মালদহ, মুতে কি মুর্শিদাবাদ, নদীতে মানে কি নদীতে, মানে নদীতে মানে নদিয়া, গোসল করে না। শর্টকাট হলো এইগুলো ভাই, এইভাবে পড়লে কোনোদিনও তোমার ভুলবা না। তো এই হলো বিষয়, বুঝতে পারছো? এখন এগুলো পড়লে হুবাও এখান থেকে একটা প্রশ্ন পাবা, বুঝতে পারছো? পড়াশোনাটা কঠিন না ভাই, পড়াশোনাটা স্মার্টলি পড়তে হয়, যা দরকার তাই করবো। আমি বাড়তি কান পড়তে যাবো। 2 কয় মিনিট আছে মিনিট। দেখো তো? 2 মিনিট। প্রশ্ন রিং যদি কাইটে যায় তারপর কিন্তু আবার লিঙ্ক দেবো, বুঝতে পারছো? আবার কেউ চলে যেও না যে ভাইয়া মনে হয় ক্লাস শেষ করে দিয়েছে। তারপর দেখো বিখ্যাত ব্যক্তি, ও আচ্ছা এটা পড়ে নেই। তো বাংলায় এটা তো বুঝতে পারছো, জনপদ, রাজবংশ, রাজবংশ কি ভাইয়া? যেমন পাল বংশ, পুন্ড্র, তারপর হলো গুপ্ত বংশ, তারপর কি বলে সেন বংশ, এই বংশের কিন্তু প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতাকে, সর্বশ্রেষ্ঠ রাজাকে, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে। বিগত সালে প্রশ্নগুলো দেখবা, সুন্দর করে ভালো করে পড়বা, মনে থাকবে? কথা ক্লিয়ার? এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন পাবা, বুঝতে পারছো ভাই? প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এখান থেকে ভাই রাবিতে প্রশ্ন, আমি বলছিলাম না যে আর প্রশ্নের রেকর্ড 28 মার্ক না তোমাদের? কত আসবে দিত তো, মানে 35 নাকি 30 মার্ক। এখানে রাবিতে জিকে হলো 30 মার্ক। 30 মার্কে তোমরা, আমি বলি একবার এই এই কম এই থাকে মিনিমাম তোমরা 26 মার্ক পাবা, মিনিমাম 26 প্লাস, যদি ভালো করে পড়ো মিনিমাম 26 প্লাস পাবা। তা লাগবে ভাইয়া তোমার 26 বেশি লাগবে তোমার? আমি জিকেতে বলছি 20 প্লাস পাইলে এনাফ, তাই 26 পাচ্ছ, তোমার আরো 6 মার্ক বাড়তি। বিখ্যাত ব্যক্তি, তারপর দেখো বাংলায় মুসলিম শাসন ব্যবস্থা, এই যে বাংলায় মুসলিম শাসন, মধ্যযুগের শাসন ব্যবস্থা, মুঘল সাম্রাজ্য, এখান থেকে একটা প্রশ্ন মিনিমাম পাবা। বাংলাদেশে শায়েস্তা খানের আমল, তারপর হলো তোমার নবাব সিরাজউদ্দৌলার আমল, যে মুঘল সাম্রাজ্যে বাংলাদেশে কোন সময় মুঘল সাম্রাজ্যে বাংলাদেশে বাংলা কখন মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, কে অন্তর্ভুক্ত করছিল, শায়েস্তা, তারপর সুবাদার, বাংলার সুবাদার কে ছিল, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা, বিগত সালের প্রশ্ন দেখলে ভালো করে বুঝতে পারবা। ব্রিটিশ শাসন ব্যবস্থা ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসবে। ব্রিটিশ শাসন ব্যবস্থা কত? 1757 থেকে, পলাশী যুদ্ধের পর থেকে 1947 পর্যন্ত, মানে পাকিস্তান পিরিয়ড শুরুর আগ পর্যন্ত। বিখ্যাত ব্যক্তি, এটা শুধু বাংলাদেশের না, মানে বাংলাদেশে তো পড়বেই, আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তি যেমন কি বলে প্লেটো, অ্যারিস্টটল, তারপর আরও যে বিখ্যাত ব্যক্তি আছে, এই বিখ্যাত ব্যক্তি এবং উক্তি স্থান এগুলো বইতে পাবা। ওইখান থেকে বিগত সালের প্রশ্নগুলো আগে দেখবা। তারপর বিখ্যাত স্থান যেমন প্যারিস কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে? লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত, রাইট? আমি যদি ভুল না হই, তোমরা তো পড়ছো, অনেকদিন আগে পড়ছি, মনে নেই। তো এই বিষয়গুলো একটু ভালো করে পড়ো। উক্তিগুলা, এই উক্তিটা কার? যেমন নো থাই সেলফ, এই উক্তিটা কার? এই সবাই কি চলে গেছো নাকি? আচ্ছা, আবার বলে দিচ্ছি, বিখ্যাত ব্যক্তি কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, মানে তোমরা মানে বাংলাদেশের বাইরে যারা আছে বিশ্বের সব। আচ্ছা, সবার কাছে কথা ক্লিয়ার যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো বিখ্যাত ব্যক্তি, স্থান, উক্তি, এই যে বিখ্যাত স্থানগুলো, যেমন বিখ্যাত স্থানগুলো কোথায় কোথায় আছে, এই স্থানগুলো তোমাদের একটা যে কোনো একটা জিকে বই কিনলে পাইয়ে যাবা। ওখানে তোমরা বিগত সালের প্রশ্নগুলো আগে তোমাদের বারবার, কিন্তু আমি একটা জায়গায় টাচ করতেছি, কোন জায়গায় বলো তো? বারবার আমি ওইটা ফোকাস করতেছি, কোন জায়গায় বলো তো? বিগত সালের প্রশ্ন, এটা বারবার মনে রাখবা। উক্তি, এটা এখান থেকে প্রশ্ন মাস্ট পাবা ভাই। প্রাচীন সভ্যতাকে একটা প্রশ্ন মাস্ট পাবা, দুইটাও পেতে পারো, তবে একটা প্রশ্ন মাস্ট পাবা, একটা পাবা। প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপর হলো মিশরীয় সভ্যতা, তার পাশাপাশি হলো তোমার বাংলাদেশ সিন্ধু সভ্যতাটা বেশি ভালো করে পড়বা, ঠিক আছে? সিন্ধু সভ্যতাটা ভালো করে পড়ো, চৈনিক সভ্যতা, এগুলো যত সভ্যতা আছে, তারপর হলো মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো পড়বা, ঠিক আছে? বিগত সালের প্রশ্ন আগে, তারপর নতুন করে বিশ্বের বিভিন্ন যুদ্ধ, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পড়বা ভালো করে। কত, কোনটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, তোমাদের প্রতি আর একটা রিকোয়েস্ট আমার, বুঝছো, যে তোমরা ইউটিউব চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে রাখো, বুঝতে পারছো? তোমাদের খুব ক্ষতি হবে না, এটা সার্চ দিলে পেয়ে যাবে অ্যাডমিশন ক্লাসরুম লিখে। ক্লিয়ার? একটু সাবস্ক্রাইব করে রাখো, ওখানে বিভিন্ন ধরনের ক্লাস তোমাদের জন্যই নেওয়া হয়, পোস্ট করা হয়েছে। তো একটু মানে সাবস্ক্রাইব করে দিও, আর হলো তোমার পেজটা একটু লাইক অ্যান্ড ফলো করে দিও। কষ্ট দিয়ে ফেলছি তোমাদের। ভাইয়ার নাম কি? অ্যাডমিশন ক্লাসরুম। খুব ইউনিক নাকি? না একটু ব্যাখ্যাটা লাগতেছে নামটা?
অ্যাডমিশন, ADMISSION, অ্যাডমিশন, SSION, অ্যাডমিশন, CLASS, ওকে ভাইয়া। ROOM, ক্লাসরুম। তারপর দেখো বিশ্বের বিভিন্ন যুদ্ধ কোনটাকে বলছি ভালো করে ফোকাস করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং চুক্তি, বিশ্বের যে বিভিন্ন চুক্তি, আন্তর্জাতিক চুক্তিগুলো, বাংলাদেশের সাথে কোন দেশের সাথে চুক্তি হয়েছে, রিসেন্ট কোন চুক্তি হয়েছে। আচ্ছা রিসেন্ট কিন্তু একটা চুক্তি হয়েছে জানো বাংলাদেশের সাথে, কার সাথে বলো তো দেখি, তিস্তা তোমরা চুক্তি। জানো কিনা। চীন। এই কিসের তিস্তা চুক্তি? তিস্তা নিয়ে একটা পরিকল্পনা হচ্ছে কিন্তু চুক্তি হয় নাই। আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে কিন্তু, এটা ভালো করে সাদা জি। তোমরা কিন্তু আমি বলি বারবার, এই যে সাম্প্রতিক পড়বা, সাম্প্রতিকে কিন্তু ওখানে দেখবা যে তিস্তা চুক্তি নামে, তিস্তা না সরি, একটা বাণিজ্য চুক্তি হয়েছে তোমার, তোমার কি বলে যুক্তরাষ্ট্রের সাথে। আর একটা বিষয় হলো স্টারলিংক। স্টারলিংক, স্টারলিংক কি বলো তো? ধরো ওয়াইফাই এক প্রকার, বুঝতে পারছো, নেট। ডক্টর ইউনুস কার সাথে যোগাযোগ করছিল? এলন মাস্ক। এগুলো খবর রাখো না কেন ভাইয়া? এইটা থেকে প্রশ্ন আসবে ভাইয়া, আমি বললাম তো বারাই, যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন মিনিমাম দুইটা আসবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, এই দুইটা প্রশ্ন পাবা। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয়েছে, তারপর স্টারলিং নিয়ে এগুলো কার সাথে কথা হয়েছে? ডক্টর ইউনুসের সাথে, এলন মাস্কের সাথে। এগুলো জানবা, দেশ বিদেশের খবর রাখবা। কোথা থেকে পারবা? সাম্প্রতিক থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স পারবা, কারেন্ট অ্যাফেয়ার্সে 50টা জিকে এমসিকিউ আছে প্রথম, ওই এমসিকিউ পারবা, শেষ। বাংলাদেশের নদ নদী 100% আসবে। নদ নদীর কোন কী করবা? নদ নদীর উৎপত্তি স্থল, এইটা এই নদীর উৎপত্তি স্থল কোথায়, এই নদীর শাখা প্রশাখা, কোন নদীর, ধরো পদ্মা নদীর উপশাখা কোনটা, নিচের কোনটি উপশাখা, এবং পদ্মা নদীর অবস্থান কোন জায়গায়, এগুলো পড়বা, ঠিক আছে? মানে পদ্মা নদী না, সকল নদ নদীর যেগুলো বইতে দেওয়া আছে। হাওর, এই যে চলন বিল কোন জায়গায় অবস্থিত, বুঝতে পারছো? চলন বিল কোন জায়গায় নাটোর অবস্থিত? ভাই, সিংড়া উপজেলা। আচ্ছা নাটোর আর কোন জায়গায়, কোন জেলার সাথে সম্পর্কিত, মানে এই বগুড়া। নাটোর, পাবনা আর সিরাজগঞ্জ, চলন বিলটা। ভাইয়া আমার বাড়ির পাশে। ও মা, ভাই আমার বাড়ির পাশে, কি গর্বর বিষয় তোমার। না এই যে হাওড় থেকে ধর একটা প্রশ্ন আসলে তুমি আবার অতি এক্সাইটমেন্টে আবার নাটোর থেকে আবার তুমি নওগাঁ দিয়ে দিও না, বুঝতে পারছো? না ভাইয়া এইটা ভুল এটা ভুল যায় করে না। কিন্তু, মক্কার মানুষের যেমন হসপিটাল। ভাই চলন বিলের যাই হোক, মাঝে আমার বাড়ি। ও মা, তার মানে তোমাদের বাড়িতে চান্স পাও, তারপর বেড়াতে যাবো, নিবা? অবশ্যই ভাই। নিও, দাওয়াত দিও। দাওয়াত দিবা না এখন, না দাওয়াত ভাই, দিবা, পরে দিবা না, যাই হোক। পরেও দিব। তো বাংলাদেশের নদ নদী, হাওর বিল এবং পাহাড় পর্বত, এইগুলো পাহাড় পর্বত কি পারবো ভাইয়া? পাহাড় পর্বতের অবস্থান যে, দেখো পাহাড় পর্বত কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল, সরি তোমার পূর্ব পশ্চিম, পূর্ব দক্ষিণ অঞ্চল পাহাড় আছে কিন্তু চট্টগ্রামে যেটা, আবার কিন্তু পশ্চিম, তোমার উত্তর অঞ্চলও কিন্তু পাহাড় পর্বত আছে। কোন পাহাড় পর্বতগুলো কোন টাইপের, এগুলো কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে? এবার নদ নদীর যে মিলনস্থল, ধরো চাঁদপুরে কয়টা নদীর মিলনস্থল হয়েছে? পদ্মা মেঘনা যমুনার, কিন্তু পদ্মা মেঘনা আর কোন নদীর, যমুনা নদী নাকি, যমুনা নদীর তো তোমার মিলনস্থান কোন জায়গায়? চাঁদপুর। আচ্ছা চাঁদপুর তো 3টা নদীর মিলন কেন্দ্র নাকি? জি ভাইয়া। পদ্মা মেঘনা আর কোনটা? জি যমুনাই তো, জি। রাইট? তো ভুলে গেছি। তো এইগুলো একটু মনে রাখবা, বুঝতে পারছো ভাই? এগুলো তো প্রশ্ন কিন্তু মাস্ট পাবে, এখান থেকে 2টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। এখন বলতো ভাই আপনি যেভাবে প্রশ্ন দিচ্ছেন, 2টা বলছেন, একটা বলছেন, ধরো এইটা থেকে প্রশ্ন আসে নাই, বলছি এখানে 2টা, এখানে ধরো একটা আসছে, বাট আরেকটা থেকে 2টাই চলে আসছে। আবার ধরো এই আরেকটা থেকে আসে নাই, কিন্তু আরেকটা থেকে আবার 2টা চলে আসছে। কিন্তু এই টপিকের বাইরে প্রশ্ন করবে না ভাইয়া। বিখ্যাত চলচ্চিত্র যেটা ভাষা আন্দোলনের সাথে, এবার একটু ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত পড়বা ভালো করে, বুঝতে পারছো? কি বলবো ভাইয়া? ভাষা আন্দোলনের সাথে ভালো করে পড়বা, ভালো ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত চলচ্চিত্র, নাটক, উপন্যাস, এগুলো একটু ভালো করে পড়বা। জহির রেহানের বেশি ভালো করে পড়বা। কিন্তু মুক্তিযুদ্ধটা স্কিপ করলেও চলবে, তবে বিগত সালটা পড়বা, মানে মুক্তিযুদ্ধটা বিগত সালটা পড়বা, ঠিক আছে? নাটক, বিখ্যাত নাটকগুলো, উপন্যাসগুলো, এখান থেকে প্রশ্ন মাস্ট পাবা। বাংলাদেশের জিডিপি, এটা কিন্তু জিডিপি পড়বা কি, এগুলো বাংলাদেশের জিডিপি, এগুলো তুমি নতুন পড়বা, নতুন মানে আপডেট, মানে সাম্প্রতিক বাজেট আপডেটগুলো পড়বা। সাক্ষরতার হার আপডেটগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট পাবা। সাম্প্রতিক প্রশ্ন বলছিলাম কি 6 থেকে 10টা, কোনো কোনো ধরো কোন শিফটে 6টা আসছে, বাট আবার কোনো কোনো একজনে মেসেঞ্জারে আমাকে নক দিছো যে ভাইয়া সাম্প্রতিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিগুলো থেকে কি বেশি আসবে? ভাইয়া একটা প্রশ্ন বলি আমি, শোনো তোমাদের। বলছিলাম কি জুলাই থেকে নাকি, জুলাই আন্দোলনের শুরু থেকে, জুলাই আন্দোলনের শুরুর মাস থেকে। প্রতিটা মাসেই কিন্তু গুরুত্বপূর্ণ মাস না, এটা বুঝতে হবে, কথা বুঝছো? ওই মাসে দেখবা যে কোন মাসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, এইটা মেইন ফোকাস করবা, ক্লিয়ার? তবে জুলাই আন্দোলন থেকে কিন্তু প্রশ্ন, জুলাই আগস্ট মাসটা ভালো করে পড়বা, ভালো করে। সাম্প্রতিক প্রশ্ন 6 থেকে 10টা, মিনিমাম 6টা চলে আসতে পারে, আবার 10টা 12 11টা চলে, 11টা কিন্তু আসছে।
তবে মাথায় রেখো যে 6-7টা প্রশ্ন অ্যাভারেজ পাবা। এবছর তো 7-8টা পাবা অ্যাভারেজ, ঠিক আছে? 7-8টা কি বলছি, অ্যাভারেজ প্রশ্ন 7-8টা পাবা। মহাদেশ সম্পর্কিত তথ্য একটা প্রশ্ন মিনিমাম এখানে পাবা। মহাদেশ কোন কোন দিকে অবস্থিত, মহাদেশ কয়টি, মহাদেশে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা। আর ভাইয়ার পরিচয় দেওয়া আছে একটুখানি ছোট করে। স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফাউন্ডার, অ্যাডমিশন ক্লাসরুম, এটা এইচএসসি একাডেমিক অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং সেন্টার, ইনস্ট্রাক্টর ইংরাজি বাংলা জিকে, কন্ট্যাক্ট নাম্বার এই সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমাদের সাজেশন নিয়ে আর কোনো কথা আছে ভাইয়া? বাংলা এবং ইংরেজি সাজেশন কিন্তু গত ক্লাসে বলে দিয়েছি, আজকে আমি সুন্দর করে জিকেটা বলে দিলাম। না কোনো প্রশ্ন ভাইয়া। আছে তোমাদের জন্য? কারো কোনো প্রশ্ন ভাইয়া? নাই, কারো কোনো প্রশ্ন নাই। এখন আরেকটা খাতার পৃষ্ঠা উল্টাও। খাতা কি লিখছিলা এতক্ষণ? লেখো নাই কেউই মনে হয়, জানি লিখতে পারো নাই। যদি লিখে থাকো ভালো, না লিখে থাকলে আরেকটা পৃষ্ঠা উল্টাও। উল্টে এখন লেখো যে 40 প্লাস মার্ক 100% হুবহু কমন। কি কি থেকে বলছি? মাত্র 2টা প্রশ্ন ব্যাংক এবং 10টা টপিক। খুবই কঠিন, মানে মানে একটা কি ফালবাজি গুণ হয় না যে ভাই কি বলতেছে আলফল। ভাই সত্য বলতেছি, এখানে 50 মার্কও আসতে পারে, মিনিমাম আমি 40 বলছি। তাহলে আবার বলো যে ভাই আপনার তাহলে এইগুলো বাদে তার এত কিছু সাজেশন দিয়েছেন, পড়ার লাভ কি? বলতেছি দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে কয়টা ভাইয়া? 80টা। টোটাল মার্ক কত? 100। কাট মার্ক কত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক যদি তুমি 50 থেকে 55টা, যদি প্রশ্ন কঠিন হয়, আবার বলতেছি প্রশ্ন যদি কঠিন হয় ঘাবড়ানোর কিছু নাই। তোমার জন্য একার কঠিন না, সবার জন্যই প্রশ্নটা কি কঠিন। কথা বুঝতে পারছো? প্রশ্ন যদি কঠিন হয় তোমার জন্য একার না, সবার জন্যই কঠিন। তখন কাট মার্ক চলে আসবে 50টা প্রশ্ন হলেই হবে। 50টা প্রশ্নের মার্ক কিন্তু হয়ে যাবে তখন 60-এর কাছাকাছি। তুমি যদি 50 থেকে 52টা মানে 50 থেকে 55টা প্রশ্ন কারেক্ট করতে পারো, মানে ধরো ভুল অ্যান্সার দিয়েছো, সেই ভুল অ্যান্সার মাইনাস চেঞ্জ করে 55টা কারেক্ট হয়েছে, তোমার চান্স নিশ্চিত। আর কাট মার্ক যদি 60, মানে যদি প্রশ্ন সহজ হয়, মানে একটু কঠিন হয়, তাহলে 60, 59 প্রশ্ন 59, 58 চান্স হয়। আর যদি একটু সহজ হয়ে যায় তখন 65, 68 চলে যায়, ঠিক আছে? তাহলে কাটমার্ক 60 থেকে 68 ধরে রাখো, ঠিক আছে? মানে 65 অ্যাভারেজ ধরে রাখো। কাটমার্ক কত ভাইয়া? 65। তাহলে 100তে কত পাওয়া দরকার তোমার? 65 চান্স নিশ্চিত করার জন্য। ভাই এখানে কি আলাদা পাস আছে? আর 80টা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন লাগবে ভাইয়া? যে এখানে কি আলাদা পাস আছে? না 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 ভাইয়া, কোনো আলাদা পাস মার্ক নেই এখানে। এখানে শোনো, 80টা প্রশ্নের ভিতরে তুমি যদি 60টা প্রশ্ন কারেক্ট করতে পারো, 60টা প্রশ্ন কারেক্ট করতে পারলে তোমার মার্ক কত জানো? 75। বুঝতে পারছো? তাহলে 20টা প্রশ্ন আমার না পারলেও কি চলবে না? আমার কথা বুঝতে পারছো ভাইয়া? তোমার 80টা প্রশ্ন পারার দরকার নাই। তুমি 80টা প্রশ্ন থেকে 20টা প্রশ্ন বাদ দিলেও তোমার কিন্তু অনেকগুলো হিউজ মার্ক থাকে। 75 পাওয়া মার্ক পাওয়া মানে তুমি টপ রেজাল্ট করা। আচ্ছা, এখানে ল নিয়ে পড়তেছো কি? ভাইয়া আমি শোনো, ইংরেজি নিয়ে পড়তেছো কে কে? কেউই না? অর্থনীতি নিয়ে পড়তে চাই ভাইয়া। খুব ভালো। হ্যাঁ, অর্থনীতি নিয়ে যদি পড়তে চাও, বিশেষ করে অর্থনীতি, ইংরেজি নিয়ে পড়লে আবার ইংরেজির জন্য আলাদা 50 মার্কের পরীক্ষা দিতে হয়। তো অর্থনীতি নিয়ে পড়তে চাইলে তোমাকে ল এবং অর্থনীতি, বিশেষ করে বলি ল এবং অর্থনীতি। জি ভাইয়া। ভাইয়া ল নিয়ে পড়তে হলে কি এক্সাম দিতে হবে আলাদা করে? না ভাইয়া, না না, শুধু ইংরেজি নিয়ে পড়তে হলে তুমি যদি ধরো তুমি 5000 পজিশন করছো সাপোজ, বা 3000 পজিশন করছো সাপোজ, বাট ইংরেজিতে 35 মার্কের ভিতরে তুমি যদি 28 থেকে, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে 28 প্লাস যদি মার্ক পাও ইংরেজিতে, তুমি ধরো কত পজিশন হয়েছে 3000, বাট তুমি 28 প্লাস যদি মার্ক পাও ইংরেজিতে, 28 প্লাস মার্ক পাওয়ার পরে তোমাকে ইংরেজিতে রিটেন দেওয়ার জন্য ডাকবে। তোমার ইংরেজিতে রিটেনে যদি তোমার মনে করে 50, যদি তুমি মনে করো টপ 100-র ভিতরে থাকতে পারো, 100 থেকে 120, ঠিক আছে? তাহলে তোমার ইংরেজি সাবজেক্ট পেয়ে যাবা। তোমার পজিশন কত সেটা ফ্যাক্ট না, তুমি যদি ইংরেজিতে ভালো মার্ক পাও। আমার ইংরেজিতে 28টা প্রশ্নের ভিতরে 26টা হয়েছিল, মার্ক ছিল আমার প্রায় 32 পয়েন্ট সামথিং, কত জানি মনে নেই। আমাকে ডাকছিল, জানি। তো যাই হোক, 1000 স্টুডেন্টকে আলাদা করে ডাকে, বুঝতে পারছো? 1000 স্টুডেন্ট বা 1200 বা 800।
অর্থনীতির জন্য কোনো ই নেই, অর্থনীতির জন্য ভালো পজিশন অর্জন করতে হবে। অর্থনীতির জন্য টপ 100 থেকে তোমার 100-এর ভিতরে থাকতে হবে, টপ 100 থেকে 120 সর্বোচ্চ। ওটা কি ভাই লট লট ক্ষেত্রে ভাইয়া? আর এখন যদি শিফট, আচ্ছা 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 শিফট যেহেতু ই করছে, তাহলে তোমরা সর্বোচ্চ 100 থেকে 150 বা 70 যেতে পারো, বুঝতে পারছো? বা 50-70 এরকমই, জি ঠিক ভাই। আছে? ইকোনমিক্স। আর লর জন্য তোমার সর্বোচ্চ এবার 100, সর্বোচ্চ 100 থেকে 110। জি ভাইয়া। ক্লিয়ার? ভাই এটা কি দুইটা শিফট মিলে? শিফট হয়, শোনো, ল আর সাবজেক্ট কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো তোমার 110টা ল, আর ল্যান্ড লতে আছে 50টা মনে হয়, না 60টা। তো মোটামুটি 160-70টা। তুমি মনে করো 200 যদি পজিশনের ভিতরে থাকো, তারপরে তোমার আশা রাখতে পারো ল ইকোনমিক্স এই ভিতরে, ঠিক আছে? 150 থাকলে সেফ জোন। যেহেতু দুইটা শিফট, 4টা শিফট থেকে নেবে না, তো এবার দুইটা শিফট থেকে, তা দুইটা শিফটই মানে অর্ধেক অর্ধেক চলে যাবে। তার মানে তোমার 90টার মতো সিট পাচ্ছে এক একটাতে, ঠিক আছে? তোর মতে, তার মতে যদি 110 পজিশন থাকে কারো, ল সাবজেক্ট পেয়ে যাবা। ক্লিয়ার? আর অনেকে তো রাবি ছেড়ে চলে যায়, কিন্তু এবছর তো রাবি সবার শেষে, তো তোমার কি বলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা জি খুব কম। ভাইয়া। তো 100 টার্গেট রাখবা, যারা ল নিয়ে পড়ার ইচ্ছে 100 টার্গেট রাখবা, যাতে চান্স নিশ্চিত করো তাদের। যারা ল নিয়ে পড়ার ইচ্ছে তাদের চিন্তা করবা 75+ মার্ক সব সময়, মিনিমাম 75 থেকে 80, একটু ওয়েট রাখো। আর যারা মনে করো একটু চান্স নিশ্চিত করা দরকার তারা 65, আর যারা একটু মিডল ক্লাস সাবজেক্ট চাও তারা 70 কাছাকাছি রাখতে চেষ্টা করবা। এই হলো বিষয়। এখন দেখো ভাইয়া, আমি যেটা বলতেছি তোমাদের 40 মার্ক নিশ্চিত করতে বলতেছি। রাবি প্রশ্ন ব্যাংক, এই রাবি প্রশ্ন ব্যাংক থেকে আমি বলছি 20টা প্রশ্ন আসতে পারে। কয়টা? 12 থেকে 18 বলছি, তারপর 20টা প্রশ্ন আসতে পারে। রাবি প্রশ্ন ব্যাংক কোনটা কিনছো কে? ভাইয়া আমি ভাই, পান আমার তো করব। প্রিভিউ। ভাই পান করে কিনছি। পান করে ব্যতীত কে ভাই কিনছো কিছু? প্রিভিউ। আচ্ছা, পান করি বেস্ট। এবারে এখন যে প্রিভিউ কিনছো আবার মানে ডিমোটিভেট হয়ে যাবে। ভাইয়া একটা কথা বলি। জি ভাইয়া বলেন, একটা না দুইটা বললেও সমস্যা নেই, বলেন। ওই যে মানে আগের যে সাবজেক্ট বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের যে সাজেশন দেওয়া হলো, ওই সাজেশন পড়ার পাশাপাশি এই এই কি যেন বলে প্রশ্ন ব্যাংকটা ব্যালেন্স করে পড়বো কিভাবে, মানে কোন টাইমটাতে কতটুকু করে পড়লে দুইটাই ব্যালেন্স করতে পারবো? গুড 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 প্রশ্ন, গুড প্রশ্ন। এটা বল, আমি শেষ করার পরে তুমি আরেকবার একটু প্রশ্ন করো, তবে মনে থাকলে আমি আবার সুন্দর করে বলে দেবো। সব শেষ করে দিচ্ছি তারপর বলতেছি। রাবি প্রশ্ন ব্যাংক বলছি কি 20 থেকে মানে 20টা প্রশ্ন, 20টা প্লাস প্রশ্ন আসবে। পানকড়ি প্রশ্ন ব্যাংকটা সব থেকে বেস্ট, তবে যার কাছে যেটা আছে ওই প্রশ্ন ব্যাংকের বিগত সালের প্রশ্ন তো পড়বাই। কি বলছি? বিগত সালের প্রশ্ন তো পড়বাই, তার পাশাপাশি নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। কি বলছি? বিগত সালের প্রশ্ন প্লাস কি পড়বা ভাইয়া? ব্যাখ্যা। মনে থাকবে? এইগুলো যদি পড়ো তোমার 20টা প্রশ্ন মিনিমাম, 20টা প্রশ্ন মিনিমাম, 15 থেকে 20টা প্রশ্ন মিনিমাম পাবা কমন, মনে থাকবে? তবে রাবি প্রশ্ন ব্যাংকের সাম্প্রতিক পড়তে যাবা না। আমি আবার বলতেছি, অনেকে করে কি সব পড়তে যায় প্রশ্ন ব্যাংকে, সব না। খেয়াল করো, অ্যাটেনশন, রাবি প্রশ্ন ব্যাংকে সব পড়তে যাবা না। ওই ধরো গতবারের প্রশ্নটা তুমি পড়তেছো সব প্রশ্ন ব্যাংকটা, বা গত বছর আগের বছরের প্রশ্ন তুমি সাম্প্রতিক পড়তেছো। এখন সরি, গত বছর আগের বছরের প্রশ্ন তুমি পড়তেছো, ওই সময় দেখবা সাম্প্রতিক আসছে না, 2022 সালের প্রশ্ন আসছে, এখানে কি সাম্প্রতিক প্রশ্ন আসে নাই? এখন ওই সময় সাম্প্রতিক ছিল, ওইটার তোমার ব্যাখ্যা পড়ার দরকার নেই, ওটার নতুন প্রশ্ন পড়ার দরকার নেই। যেগুলো চিরন্তন সত্য, বারবার বলতে, যেগুলো চিরন্তন সত্য, ধরো বাংলাদেশ স্বাধীন কত সালে? 1971 সালে। এটা যদি আরো 20 বছর পর প্রশ্ন আসে, 71 থাকবে 1900, আবার যদি গত 20 বছর আগে আসে তখনও কিন্তু 1971 সালে ছিল, রাইট? এই টাইপের প্রশ্নগুলো পড়বা এবং এই টাইপের প্রশ্নগুলো ব্যাখ্যা পড়বা। আমার কথা বুঝতে পারছো? ভাষা আন্দোলন কতজন শহীদ হয়েছে বা কে কে শহীদ হয়েছে, এগুলো চিরন্তন। বা সংবিধান কত সালে রচিত হয়েছে, সংবিধান রচিত হলে কয়জন ব্যক্তি ছিল, কোনজন মহিলা ছিল, কয়টার মহিলা ছিল, কে প্রধান ছিল, এগুলো চিরন্তন। আমার কথা বুঝতে পারছো? প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা কী পড়বা? এইগুলোর ব্যাখ্যা পড়বা। কিন্তু যেগুলো সাম্প্রতিক ছিল, ধরো 2018 সালের প্রশ্ন ব্যাংক পড়তেছো তুমি, 18-19 সেশনের, এখন ওই সময় কিছু সাম্প্রতিক প্রশ্ন ওই সময় আসছে, ওই সাম্প্রতিক পড়তে যাবা না। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? জি সবাই? কোশ্চেন ব্যাংক ভাইয়া বিগত কত বছরের মধ্যে পড়লে হবে? প্রিভিউ তো 10 বছর মতো আছে। ওই এনাফ। মানে ওইটা ঢাকার আগে শেষ হয়ে গিয়েছে, তাই বলছিলাম কি পান করে কিনবো কিনা এখন। ভাইয়া আমি তোমাদের একটা বলবো, যদি টাকা পয়সার সমস্যা না থাকে তবে পানকুড়িটা কিনো, বুঝতে পারছো? জি ভাই আবার বলেন। যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে পানকুড়ি কিনো। সেটা নতুন পানকুড়ি কিনতে হবে এমনও না, দরকার হলে তুমি গত বছর পানকুড়িটা কিনো, তার আগেরটা কিনো না, আবার গত বছরটা কিনো দরকার হলে। আর যারা পড়তে চাও
প্রশ্ন ব্যাংক, তারা গত বছরের প্রশ্নগুলো একটু স্কিপ করবা, কিন্তু ব্যাখ্যাগুলো আছে না নিচের, ব্যাখ্যাগুলো পারবা। মানে হুবহু প্রশ্নটা একবার একটু রিডিং চোখ বুলে গেলা, কিন্তু ওই নিচে যে ব্যাখ্যা দিয়ে থাকবে না, আমার কথা বুঝতে পারছো, ওই ব্যাখ্যাগুলো পারবা। গতবারেরটা মানে তোমাদের সেশনের আগের সেশন, তোমরা তো 24-25, তার আগে কি 23-24 এটা একটু প্রশ্নগুলো বিগত সালের একটু দেখে যাবা, আর একটা হলো ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা। বানানগুলো কিন্তু প্রশ্ন আসবে, বলছি কি বানান থেকে প্রশ্ন আসবে, বিগত সালের বানান যে ভালো করে পড়বে এবং ওইগুলো পড়লে এনাফ, আর কোনো নতুন করে শেখা লাগবে না। পারিবারিক শব্দ বা বিগত সালের প্রশ্ন পারিবেশিক শব্দ যদি করে, আরেকটা বিষয় বলি, এইচএসসি যাদের অক্ষরপত্র বই আছে, বা আরেকটা কি জানি তোমরা কেন ভাষারীতি, ওইখান থেকে ভাষারীতির বা অক্ষরপত্র বই থেকে বিগত সালের যে দেখবা ওই এইচএসসি পরীক্ষার জন্য যে মানে পারিবেশিক শব্দ আছে, ওই পারিবেশিক শব্দগুলো যদি মুখস্থ করো বিগত সালেরগুলো, এনাফ, আর লাগবে না। আবার অথবা এটিএম বই আছে না, যারা এটিএম কিনতেছো এটিএম থেকে পড়ে নিও, এটিএম থেকে মুখস্থ পাঠ সব বিগত সালের, বাংলা ইংরেজি দুইটার জন্য বলছি, সব বিগত সালের, নতুন কোনো কিছু পারবে না। আগে বিগত সালের মুখস্থ মিনিমাম 5 বার করে পড়বা, তারপর কথা বলবা। ক্লিয়ার? আমার কথা বুঝতে জি পারছো ভাই। ভাইয়া? ভাই প্যাটার্ন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চেঞ্জ হয়ে গেছে, আমি যে বি ইউনিটের পরীক্ষা দিলাম দেখলাম। চেঞ্জ হোক, রাবিটটা চেঞ্জ হবে না। চেঞ্জ না হলেই ভালো। কি ধরনের চেঞ্জ হয়েছে? ভাই যে বাংলা ফার্স্ট পার্ট থেকে আগে কোশ্চেন একটু বেশি আসতো, ওগুলো কমায় দিছে। আর হচ্ছে ইংলিশও একটু প্যাটার্ন চেঞ্জ করছে। আচ্ছা শোনো, একটা কথা বলি, সেটা হলো রাবিতে ধরো আমি যে ব্যাকরণ আইটেম দিছি তোমাদেরকে, সবাই কি শুনতেছো আমার কথা? এই যে প্রশ্ন করে দেখো, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্যই। কথা শুনতেছো? জি ভাইয়া। ধরো আমি বললাম কি, এখানে মুখস্থ পাঠ থেকে ধরো, আচ্ছা রংটা একটু চেঞ্জ করে নিই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তোমরা আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ বলতে যেটা বুঝো, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় না ভাইয়া, প্যাটার্ন সেমই থাকে। 80টা থেকে যদি 90টা প্রশ্ন আসতো তাহলে প্যাটার্ন চেঞ্জ হয়। প্যাটার্ন বলো ওইটাকে, আমার কথা বুঝতে পারছো? আর তুমি যেটা বলছো ওটাকে প্যাটার্ন বলে না, বাট আমি চেঞ্জের বিষয়টা বলছি। ধরো 2টা শিফট পরীক্ষা, তো নর্মালি এখন যুক্ত হচ্ছে ভাইয়া, লাস্টে যারা যুক্ত হচ্ছ রেকর্ড ক্লাস থাকবে, প্রথম যদি ক্লাস না করে থাকো, প্রথম যুক্ত না কাইন্ডলি ক্লাসটা সুন্দর করে দেখে নেবা। ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, যেগুলো না শুনলে তোমরা পস্তাবা। পড়াশোনা করবা, কিন্তু পরীক্ষা কীভাবে করবা, কীভাবে কোন জায়গায় কতটুকু পড়বা পস্তাবা, বলে দিচ্ছি। তো দেখো, ধরো বাগধারা, পারিবেশিক শব্দ, সমার্থক শব্দ, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, তারপর হলো প্রবাদ বাক্য। এখন এইখান থেকে এই যে মুখস্থ অংশ থেকে মানে নর্মালি 4 থেকে 5টা প্রশ্ন আসে, ঠিক আছে? কি বলছি শুনো, মিনিমাম 3টা প্রশ্ন আসে, তাহলে 3 থেকে কয়টা প্রশ্ন আসে? 5টা মুখস্থ পাঠ থেকে। বাংলা ব্যাকরণ থেকে মিনিমাম কয়টা আসে? ধরো 10টা প্লাস সাপোজ। এগুলো থেকে প্রশ্ন আসে কয়টা? 12 থেকে 14টা। তাহলে ধরো এখানে 14, বা এখানে ধরো তুমি 14, আর এখানে ধরো কত, ধরো এখানে 13, মাঝামাঝি আর কি 13, আর এখানে ধরো তুমি তোমার 10, 23 আর কত হলো এখানে 5, একটু কম বেশি হতে পারে, কোনো একটা বেশি আসলো কোনো একটা কমে। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু প্রশ্ন আসার কথা। এখন তুমি যেই কথাটা বলছো, হঠাৎ করে দেখা গেল মুখস্থ পাঠ থেকে ধরো প্রশ্ন আসলো 2টা, সাপোজ কোনো শিফটে 2টা প্রশ্ন আসলো, তাহলে 28টা প্রশ্ন থাকে না? 28টার ভিতর প্রশ্ন 2টা, তাহলে তার বাকি থাকে 26টা। ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন এসে গেল 18টা। খেয়াল করো, যদি 18টা প্রশ্ন আসে, সেই 18টা এই যে সাজেশন দিচ্ছি না ভাইয়া, এই সাজেশনের ভিতর থেকেই আসবে। হয়তো যেখানে সন্ধি থেকে প্রশ্ন আসার কথা ছিল 1টা, সেখানে আসছে 2টা। সমাজ থেকে আসার কথা ছিল 1টা, আসলো 2টা। ধনীতত্ত্ব থেকে আসার কথা 2টা, সেখান থেকে 3টে আসলো। আমার কথা বুঝতে পারছো? আবার দেখা গেল জিকে বাংলা প্রথম গদ্য পদ্য নাটক থেকে উপন্যাস থেকে প্রশ্ন আসলো মাত্র 10টা, 8টা, ঠিক আছে? আবার কোনো শিফটে দেখা গেল তা কিন্তু এই 8টা প্রশ্ন কিন্তু এই 7টা গদ্য, 7টা পদ্য এবং নাটক উপন্যাস সেখান থেকে আসবে। আবার দেখা গেল কোনো শিফটে বা হঠাৎ করে প্রশ্ন চেঞ্জ করতেই পারে স্যাররা, চাইলে এখান থেকে ধরো প্রশ্ন করলো 15টা সাপোজ, এই 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 উপন্যাস নাটক পদ্য গদ্য থেকে, ঠিক আছে? কটা? 15টা। বাকি থাকে কটা? 18টা নাকি 15, সরি কি বলতেছি, ম্যাথে এত কাঁচা। প্রশ্ন আসলে ধরো 15টা সাপোজ, তাহলে থাকে কটা? বাকি থাকে কটা? 13টা। এই কথা বলো না কেন তোমরা? জি ভাই, 13টা। 13টার ভিতরে ধরো এখান থেকে আসলে মাত্র ব্যাকরণ থেকে মাত্র আসলে 8টা, এখান থেকে আসলে ধরো 5টা। কিন্তু আসবে কিন্তু এই যে আমি সিলেবাসটা দিছি বা সাজেশনটা দিছি, এই সাজেশনের ভিতর থেকেই। কথা বুঝছো এখন?
সবাই কি বুঝতে পারছো? প্রশ্ন প্যাটার্ন বলতে তোমরা যে চিন্তা করো, এখন বুঝতে পারছো? জি ভাইয়া। বাকিরা বুঝতে পারোনি, তাই তো? বুঝলাম। বুঝছি ভাইয়া। ভাইয়া সবার ঘুম ধরে গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার ঘুম এক না তো। আচ্ছা, এটার ব্যাপারে একটা পরে কথা জি বলতেছি। ভাই। রাবি প্রশ্ন ব্যাংক বলছে কি এখান থেকে প্রশ্ন আসবে, কি বলছি তো সুন্দর করে বলে দিছি যে 12 থেকে একটা। এখন কিভাবে পড়বা তাও বলছি, পানকড়ি পড়বা বা যার কাছে যেটা আছে, তবে পানকড়িটা বেস্ট। বিগত সালে প্রশ্ন সুন্দর করে পড়বা, তার পাশাপাশি ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা। প্রশ্ন 20 থেকে 15 থেকে 20টা প্রশ্ন মার্ক পাবা, মানে মার্ক পাবা তো আরও বেশি, 22 থেকে 22 প্লাস। তোমাদের টার্গেট দিচ্ছি কত দেখো, 40 প্লাস। কয়টা টপিক থেকে? 2টা প্রশ্ন ব্যাংক আর হলো 10টা টপিক। তারপর দেখো বিসিএস প্রশ্ন ব্যাংক, এখান থেকে কি পড়বা ভাইয়া? বিগত সালে প্রশ্ন, এখান থেকে 10 থেকে 15টা মার্ক, মানে একটা মিনিমাম তোমরা 15 প্লাস মার্ক পাবা মিনিমাম। এখন বিগত সালে প্রশ্ন থেকে বিসিএস কি কি পড়বা বলো, বলে দিচ্ছি। একে খেয়াল করো, কি পড়বা ভাইয়া? জিকে পড়বা। এখন জিকে কি কি পড়বা বলো? জিকে ওই যে যেগুলো চিরন্তন সত্য ভাইয়া। এখন ধরো 12তম বিসিএস এর সাম্প্রতিক প্রশ্ন আসছে, ওই সাম্প্রতিক প্রশ্ন কি পড়বা তোমরা? বিগত সালে 12তম বিসিএস এর সময় সাম্প্রতিক, কিন্তু এখন কি ওটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না। সাম্প্রতিক প্রশ্নগুলো সব স্কিপ করবা, বিগত সালে যত সাম্প্রতিক আসে সব স্কিপ করবা। দেখবা আসতে পারে যে 1998 সালে বর্তমান প্রধানমন্ত্রী কী ছিল, এখন 1998 সালে বর্তমান প্রধানমন্ত্রী ওই সময় জিজ্ঞাসা করছে, এখন আমার তো দরকার নেই। বুঝতে পারছো? সাম্প্রতিক প্রশ্ন বোঝার চেষ্টা করবা যে কোনটা সাম্প্রতিক, ওই সময় প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করার পড়ার চেষ্টা করবা। যেগুলো চিরন্তন সত্য সেগুলো জিকে পড়বা। কোন থেকে পড়বা? বিসিএস প্রশ্ন থেকে। তারপর কি পড়বা? ইংরেজি। যারা মাত্র যুক্ত হচ্ছো, ক্লাস শেষে রেকর্ড ক্লাসটা আমি আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিও। জিকে জিকে কি করবা? ওই যে বলে দিছি যে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে যেগুলো চিরন্তন, যেগুলো পরিবর্তন না, ওইগুলো পড়বা। সাম্প্রতিক পড়া যাবে না বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে। তারপর কি করবা ভাইয়া? ইংরেজি। ইংরেজি কি করবা? ইংরেজি এই জায়গার থেকে ভোকাবুলারি পড়বা, প্রিপোজিশন, বিশেষ করে প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ। তারপর হলো কি গ্রুপ ভার্ব। তারপর হলো ভোকাবুলারি যদি মন চায় যে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে, বাট শুধু এই বিসিএস প্রশ্ন থেকে একটু চাইলে মন থাকলে মন চাইলে একটু পড়ো, চোখ বুলে যাও। বাট এইখান থেকে আমি বলবো সিনোনিম অ্যান্টোনিম কোনো জায়গা থেকে আর না পড়লেই বেটার, বুঝছো? সিনোনিম থেকে প্রশ্ন আসবে, বাট এত চাপ নেওয়ার কিছু নাই। এটা খুবই একটা বাজে চ্যাপ্টার, বুঝতে পারছো? যারা ভোকাবুলারিতে ভালো তারা পড়তে পারো, যদি তারা নর্মাল তারা ভোকাবুলারিতে চাপ না দিলেও চলে, এখন সময় নাই, বুঝতে পারছো? তবে বিগত সালে প্রশ্ন এমসিকিউগুলো দেখে নেবা। তো বলছে কি ভোকাবুলারি আর হলো গ্রামার। বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে গ্রামার পড়বা, আর হলো কি ভোকাবুলারি। সাহিত্য পাঠটা স্কিপ করবা। কি বলছি? সাহিত্য পাঠ স্কিপ করবা। বিসিএস প্রশ্ন ব্যাংক ইংরেজিতে, ইংরেজি সাহিত্য স্কিপ করবা। বাংলা কি করবা? বাংলা কি করবা? বাংলা ভোকাবুলারি, বাংলা মানে মুখস্থ পাঠ। বাংলা কি করবা? মুখস্থ পাঠ পড়বো ওখান থেকে। তার পাশাপাশি কি ব্যাকরণ আইটেম, ঠিক আছে? আর পাশাপাশি কি বলছি? আইসিটি, এখান থেকে কি পড়বা? আইসিটি যেগুলো বিশেষ প্রশ্ন বিগত সালে আসছে। তারপর কি বলবো? সাধারণ বিজ্ঞান, যেগুলো নর্মাল, বেশি হার্ড বিজ্ঞান পড়া লাগবে না, যেগুলো সাধারণ বিজ্ঞান, মানে যেগুলো 9-10 বইতে থাকে ওই টাইপের। তারপর কি ম্যাথ পড়বা, চাইলে এখান থেকে যারা ম্যাথে ভালো আছো তারপর এখানে ম্যাথ দেখে নিই একটু, না না দেখলে চলে। আচ্ছা, বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে ম্যাথ, ওই ধারার ম্যাথটা দেখে নেবা, ঠিক আছে? ধারার ম্যাথটা। আর যারা ম্যাথে কাঁচা, ম্যাথে হাতই দেবা না। যারা আইসিটিতে কাঁচা, আইসিটিতে হাতই দেবা না। যারা বিজ্ঞানে আইসিটি তিনোটা কাঁচা, এখানে বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে কোনো হাতই দেবা না, যেমনটা আমি করছি, বুঝতে পারছো? আমি পারি নাই বা আমার কাঁচা ছিলাম, আমি হাত দিই নাই, সোজা কথা। কথা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারি। জি ভাইয়া। তাহলে বিগত বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে কি কি পড়বা বুঝতে তো পারছো আশা করি। জি ভাইয়া। এখন এই যে 10টা টপিক বলছি ভাইয়া, এই 10টা টপিক থেকে তোমার ইংরেজিতে 20 প্লাস, মানে মিনিমাম 20, সর্বোচ্চ 25ও পাইতে পারো, 22 প্লাস মার্ক পাইতে পারো এরকমের। 10টা টপিক কি কি? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 3 থেকে 4টা, সিকোয়েন্স অফ টেন্স 1 থেকে 2টা, 2টা প্রশ্ন আসে। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে 2 থেকে 3টা মিনিমাম, বলে দিচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 4 থেকে 5টা, সাইড ফ্রম ভার্ব 3 থেকে 4টা, ক্লোজ অ্যান্ড ফ্রেজ 100% প্রশ্ন, আর্টিকেল এবং ডিটারমিনেন্ট 2টা পাবা মিনিমাম, ট্যাগ কোয়েশ্চন থেকে 1টা, ভয়েস নারেশন থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবা মিনিমাম, কম্প্রিহেনশন থেকে 5টা। এখন এই যে টপিক কটা বলছি, টপিকগুলো তোমরা জানো, যারা পরীক্ষা দেয় সবাই কিন্তু এই টপিক জানবে, পড়বে, কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা এই প্রশ্নগুলো কমন, দেখো এত সুন্দর করে বলে দিচ্ছে যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, কিন্তু তারপরও মানুষে পড়বে না, এটা হলো সমস্যা। ক্লিয়ার? এখন তোমাদের 40 প্লাস মার্ক পাওয়াটা খুব কঠিন, বুঝতে পারছো? যে কোথা থেকে প্রশ্ন আসবে, কীরকম আসবে, কঠিন না, সহজ। আর একটা বিষয় বলছিলাম কি যে ভাইয়া, আচ্ছা ওইটা আজকে 30টা হট টপিকস, এইটা আজকে দেবো না, কালকে দেবো।
সবগুলো কিন্তু একটার সাথে একটা মানে সম্পর্কিত, মানে দেখবা একই বিষয় আসতেছে, কিছু কিছু বিষয়ের সংযোজন। এখন একটা প্রশ্ন করছিল যে ভাইয়া এতগুলো আপনি যে সাজেশন দিয়েছেন ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান, তারপর আবার এই প্রশ্ন ব্যাংক কথা বলছেন, তোমরা এখন কি কি পড়বা ভাইয়া? শোনো, প্রথম কথা বলি, আর ইউ এগুলো লেখা রাখো কি কি বই পড়বা। আর ইউ কোশ্চেন ব্যাংক, এই কিউতে কোশ্চেন, বিতে ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, খেয়াল করো। এবং আর ইউ কোশ্চেন ব্যাংক থেকে কি পড়বা, বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে কি পড়বা, সব বলে দিছি, মনে আছে? কোনো সমস্যা আছে? কি কি জি পড়বা ভাইয়া মনে আছে। বলো? 1 2 আর কি পড়বা? ব্যাখ্যা ভাইয়া, ব্যাখ্যা করতে হবে কোশ্চেন ব্যাংকের। হ্যাঁ, বিগত সালের প্রশ্ন তো পড়বাই, আবার ব্যাখ্যাটা পড়বা। তারপর 3 নম্বরে কি পড়বা? বাংলা প্রথম পত্র প্লাস সহপাঠ, মানে নাটক উপন্যাস। ঠিক আছে, তোমরা কাজ করো, নাটক উপন্যাস নতুন করে রিডিং করার দরকার নাই। বিগত সালের প্রশ্ন, যে কোনো একটা সহায়ক বইয়ের বিগত সালের প্রশ্ন, এবং নতুন করে যে প্রশ্ন সংযোজন করে দিয়েছে ওই সংযোজন প্রশ্নগুলো পড়ে নিও। বুঝতে পারছো কি বলছি? তাহলে বাংলা প্রথম পত্র সহপাঠ, তারপর কি বলছি? আর কি পড়বা? ভাইয়া সহপাঠ করতে গেলে ঘুম তাই, ধরে। সেই জন্যই তো বললাম যে সহপাঠ ওই রিডিং করার দরকার নাই এমন এমন করে। সহপাঠের ওই যে যে কোনো একটা সহায়ক বই, অভিযাত্রী বা যে কোনো একটা ভালো বই মানেন কিনে ওই বই থেকে সহায়ক যে বিগত সালের প্রশ্ন, বিশেষ করে বিগত সালের প্রশ্ন সুন্দরভাবে শেষ করবা। আর নতুন করে যে দেওয়া আছে র আইটেম, ওখানে যে বিভিন্ন ধরনের একবার সাজানো যে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো দেওয়া আছে সবগুলো পড়বা। ঠিক আছে? জি ভাইয়া। আর হলো তোমার আর ওই সাহিত্য, ওই যে শহীদ অলিউল্লাহ সম্পর্কে এবং হলো নাটক উপন্যাস যারা লেখছে দুইজন, ওই ওনাদের দুইজন সম্পর্কে জন্মসাল এবং ওনাদের উপন্যাস বা লেখনী যে কাব্য, ওনাদের কাব্যগ্রন্থ লেখছে কিনা বা কবিতা বা গ্রন্থ আছে কিনা, ওগুলো একটু ভালো করে জানবা। এই তাহলে কি হলো, আরেকটা হলো কি সহায়ক পড়লাম। ও আরেকটা বাংলা ব্যাকরণ একটা তোমাদের মিসিং করে ফেলছি, বুঝতে পারছো? এখানে একটু বলে নি সাজেশন। দেখো যারা ক্লাস করবে না, দেখো রেগুলার, এই কথাটা তো শুনবে না, এখন শুনবে কি বলো? কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এই যে আইটেমগুলো বলছি না আমি বাংলা ব্যাকরণের, খেয়াল করো, এই আইটেমগুলো কী করবা, প্রথমে 19-এর বই থেকে একটু বিগত সালের প্রশ্নগুলো, 19-এর বিগত সাল না, 19-এর বই থেকে পড়ে নেবা। নিয়ম তুমি যেখান থেকে শেখো, 19-এর প্রশ্নের এক্সাম্পলগুলো আছে না, ওই এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবা। 19-এর নতুন এডিশন না, পুরানো। দুইটা সংযোজন করে পড়তে পারো। তবে 2019 সালের যে আগের এডিশন মুনির চৌধুরীর বইটা 2019 সালের, এবং এই বর্তমান ব্যাকরণের সাথে একটু সংযোজন করে এইগুলো কী করবো, ওই জায়গার থেকে এক্সাম্পলগুলো মনে রাখবা। ওই এক্সাম্পলগুলো উদাহরণ হিসেবে ওইগুলো ভালো করে পড়বা। বুঝতে পারছো? নবম দশম শ্রেণী, কোন শ্রেণীর? 9 10 মনে থাকবে কোন আইটেম 19-এর, ওই 19-এর বইতে যে আইটেমগুলো আছে সব না, এই যে সাজেশনে দেওয়া যে আইটেমগুলো, কথা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর কি করবা, সহপাঠে যাবা, মানে সহায়ক বইতে, সহপাঠ না মানে সহায়ক বইটা যেটা অভিযাত্রী কিনছো বা বিসিতে যাই কিনছো, ওই বই থেকে বিগত সালের প্রশ্ন এবং র আইটেম যেগুলো নতুন করে যুক্ত করছে ওইগুলো শেষ। কি কি বুঝেছিলাম এইমাত্র? ভাইয়া আমার প্রশ্নটা। ও হ্যাঁ হ্যাঁ, তো কী কী বই পড়ার, আরও মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক কী কী পড়বার তা তো বলেই দিছি। বাংলা প্রথম পত্র এবং বাংলা প্রথম পত্রের যে সহায়ক পত্র বইটা রিড। আচ্ছা, তোমাদের কবিতা কীভাবে পড়বা বা গল্প কীভাবে পড়বা সেটা কি তোমাদের উপর ক্লাস নেওয়া দরকার বা লাগবে? গল্পগুলো কীভাবে পড়বা, মানে প্রবন্ধ বা কবি সাহিত্য জি ভাইয়া বললে ভালো হয়। সবার লাগবে? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, দেখো তারপর কি বলছি, যে কোনো একটা বই, মাস্টার ইংরেজি গ্রামার মাস্টার অথবা ইংরেজি। আচ্ছা, তোমরা ভোকাবুলারির জন্য কি আলাদা বই কিনতেছো, বই কিনছো? ভাইয়া না ভাই। কিনতে চাইতেছি, কিন্তু বুঝতেছি না কোনটা কিনবো। আচ্ছা, ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই পড়বা না। যদি থেকে থাকে এখন বইটা সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে বা কোনো একটা যদি কোনো জায়গায় থাকে ফালাই দেবা না, বইটা গুরুত্বপূর্ণ। একবারে নিচে, সকল বই নিচে রাখবা। ভোকাবুলারির জন্য, ইংরেজি ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই রাখবা না। বাংলা ভোকাবুলারির জন্য এটিএম বেস্ট, এর বাইরে কিছু না। আচ্ছা, তোমাদের বইয়ের একটা দেবো লিস্ট দেওয়া, মানে কী কী বই পড়বো এটা জি বলা উচিত ভাইয়া। না? বলবা তো ভাইয়া যে এটা লাগবে আমাদের, তা বলো তো না।
সুন্দর করে দেখাই দিচ্ছি, চেহারা দেখতে ভালো লাগতেছে না? সুন্দর করে দেখাই দিচ্ছি। ভাইয়া ফোকাস এসএসসি বাংলা ভাইয়া প্রথম পত্র বই, যা যা ফোকাসের পড়বা। লেকচার শিট পড়লে কি হবে না আলাদা বই পড়া লাগবে? কোনো লেকচার শিট পড়বা না ভাই। ভাই পৃথিবীতে সব থেকে জঘন্য জিনিস যারা লেকচার শিট পড়ে ভাই, এরা ভাই মন খারাপ করো না, সত্য কথা বলি, চান্স পায় না। এক্স্যাক্টলি ভাইয়া, এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, অনেকক্ষণ ভালো প্রশ্ন করছে। আমার অনেক লেকচার শিট আছে তো, এখন এই যে সাজেশন গুলো যে দিছেন এগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে পড়বো? এই যে বই লিস্ট দিচ্ছি, এই যে এই তোমার প্রশ্ন ভাই, আমি বললাম না ভাই একসাথে একটু লেগে থাকো, এমন কিছু নাই যে বলবো না। তারপর যে প্রশ্ন আসবে বলবা ভাইয়া ঠিক আছে? বাংলা আমি ইংলিশ যে প্রবলেম প্রশ্ন নাই, করছো ভাইয়া, জিকেটা কোথা থেকে পড়বো? আমি বলতেছি ভাইয়া। এখন ভাইয়া আবার বলবা কি ভাইয়া মনে হয় বইয়ের কোনো স্পন্সর মানে এই করতেছে। এখন তোমার যদি মনে এই দুশ্চিন্তাটা বা খারাপ চিন্তাটা আসে, তাহলে আমার কিছু করার নাই, তুমি এটা করে আমার কথাগুলো স্কিপ করতে পারো। তুমি ওই ভাইয়াদের তাবিজ খাইতে পারো, তাবিজ খাইয়া পরবর্তীতে বুঝে নাও। বুঝতে পারছো? তো কি কি পড়বা দেখো, বা এসএসসি বাংলা প্রথম পত্র বই। যে আমার কাছে প্রশ্ন করছো আমি তারে হার্ড করে নি, আবার সে কষ্ট পাই না যে ভাইয়া আমাকে হার্ড করে কথা বলছে। বুঝতে পারছো? এটা কিন্তু ওই লেকচার শিটকে আমি বুঝাচ্ছি। আমি নিজে কোচিং করিনি কোথাও, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় মানবিক বিভাগ থেকে, এদের 70% উইদাউট কোচিং, এবং যে বাকি যে 30% আছে না, 30% কোচিং করে পরবর্তীতে গালাগালি করে, হ্যাঁ ভাইয়া, ক্লাসে ফার্স্ট বসে। টাইমে লেকচার শিট পড়ে কোথাও চান্স পাইনি, এখন সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর ভাই আমার বাসা হচ্ছে গলাচিপা, আপনাদের এলাকায়। গলাচিপা কলেজ থেকে আমি এসএসসি পাস করছি। আহ, এই তুমি আমার কলেজে ছোট ভাই, ভাই নাম আমার কি? নাম সোহেল। হ্যাঁ। সোহেল। এই ঈদে বাড়ি যাচ্ছি, দেখা করে আচ্ছা আসি। ভাইয়া, ঠিক ভাইয়া আছে। গলা কোন জেলায়? গলা চিপে আমার উপজেলায়, আর এটা পটুয়াখালী জেলা, হলো পটুয়াখালী। কলা চেক পা মাইরা দিন। বুঝতে পারছো? ভাইয়া ওর সাথে দেখা করবেন, আমাদের সাথে দেখা করবেন না? কি ভাই ভাইয়া? আপনার এলাকার নাম তো সেই নাম ভাই। আপনাদের সাথে, বৈষম্য। হ্যাঁ আমাদের নামটা একটু সুন্দর, গলা চিপে ধরে দেখো। হ্যাঁ সবার সাথে তোমাদের আমি চাই তোমরা রাবিতে চান্স পাও, এবং আমি তোমাদের ক্যাম্পাসে তোমাদের নিয়ে যাও প্রত্যেকের আমি। আচ্ছা কি ট্রিট দেবো, কি চাও? যা চাবো সেই সময় লাচ্ছি চাও, ভাই বিরিয়ানি চাও, আপনি যা চাও দোয়া করেন আগে আমরা চান্স খাও। পাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আমার কথাগুলো একটু ফোকাস মানে শোনো ভাইয়া। এই যে আমি উইদাউট বাসায় বসে পড়াশোনা করছি, আমার এসএসসি রেজাল্ট 3.61, এরপর আর কি মোটিভেশন চা বলো? এইচএসসি রেজাল্ট 4.50। তো এই রেজাল্ট নিয়ে উইদাউট কোচিং বাসায় বসে যদি কেমনে ফলো? এই যে আমার এগুলো ভাই আমার নিজের এক্সপিরিয়েন্স, এবং নিজে এই যে 2 বছর ধরে তোমাদের নিয়ে 3 বছর পড়াচ্ছি, এদেরকে সাকসেস করার রেট এবং আমার প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো পড়াচ্ছি ভাই। অনেকে 10 বছর 11 বছর ধরে পড়াচ্ছে ভাই, এগুলো খালি বুয়া অজগবি। ওই কোচিং সেন্টারে পড়াচ্ছে, কোচিং সেন্টার লেকচার শিট তৈরি করছে, ওইগুলোই পড়াচ্ছে, কোনো প্রশ্ন অ্যানালাইসিস করে না, কিচ্ছু করে না, শুধু রিসার্চ ভাইয়া টেকনিক আপনি পড়াচ্ছে। কি আর্টসের স্টুডেন্ট? জি ভাই আমি আর্টসের স্টুডেন্ট। শোনো তাহলে কি কি পড়বা ভাইয়া, এসএসসি বাংলা প্রথম পত্র বই কিভাবে পড়বা আগামী ক্লাসে এটা পড়া বুঝাই দেবো। সব পড়ার দরকার নাই, কি কি পড়বা? সহপাঠ, সহপাঠ বইটা বাদ দিয়ে দিও। এখান থেকে কি করবা, শুধু সহপাঠ বইটা বাদ দেবা না, এখান থেকে শুধু ওই যে 2টা নাটকের আর উপন্যাসের যে লেখক আছে না, তাদের একটু পরিস্থিতিটা পড়ে নেবা। বুঝতে পারছো? তাদের লেখনী, তারা কি কি লিখছে ওইটা খাতায় নোট করবা, ছোট করে খাতায় নোট করে ওইটা রাইখা নোটটু, আর বাকিটা ওই সহপাঠ বইটা রেখে দেবা। তাহলে বই গেলে কয়টা? একটা বই। আর এই যে 2 নম্বর বইটা, এটা কি করবা, এটা থেকে শুধু ওই নোটটু করে রাইখা বাকিটা কি করবা? সব বেড নিচে রাখা দিব। তোমাদেরকে আরেকটা বিষয় বলি, যে গল্প বা লেখকের যে লেখক বা কবিদের যে লেখাগুলো, তাদের যে গ্রন্থ বা তাদের যে উপন্যাস, তাদের যে নাটক, এগুলো মুখস্থ রাখার যে সহজ টেকনিক আমি তোমাদেরকে প্রোভাইড করবো। যাও আমার ওইগুলো ছবি তুলে দিলে দেখতে পারবা কিনা জানি না, তবে আমি ক্লাস নেবো না ওইটার উপরে, কীভাবে মনে রাখবা সূত্র টেকনিক্যালি মনে রাখার। তো যাই হোক, বাংলা বিচিত্রা অথবা একটু মিউট করো সবাই। বাংলা বিচিত্রা অথবা অভিজাতে যে কোনো একটা বই, যে কোনো একটা বই পড়লে হবে। যাদের কাছে 2টা আছে তবে 2টা কম্বাইন করে পড়ো। যদি একটা থাকে একটা পড়লে না, তবে যদি কারো কাছে 2টা থাকে কম্বাইন করে পড়ো। ভাইয়া ভাই আমার বাংলা ইংলিশ দুটোটাই জি ভাইয়া। বাংলা এবং ইংলিশ দুটোটাই বিচিত্র আছে আমার। আর এই যে সাধারণ জ্ঞানের জন্য আমি জুবাইর জিকে পড়ি। হ্যাঁ আমি আসতেছি, দেখো তারপর যার সাথে যেটা মিলে তারপর কথা বলবো না ওটা নিয়ে। আরেকজন কি প্রশ্ন করছিল ভাইয়া? যাদের অভিযাত্রী বিচিত্রা নাই তারা কি করবে? ভাই কিংবদন্তি আছে। বেসিক্যালি ভাইয়া আমি বলি শোনো, বাংলাদেশে যে মানে বইগুলো না সব সেমই বলা যায়, 19-20। বুঝতে পারছো?
এক একটা, যদি ধরো এই অভিজিৎ থেকে যদি 10টা প্রশ্ন কমন পড়ে, এই বিসিতে থেকেও 10টা প্রশ্ন কমন পড়বে, মনে রাখবা। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো কি প্রশ্ন সাজানোর পার্থক্যটা। ধরো একটা বইতে একবারে মানে সুন্দর করে গাদ গাদ গিয়ে সাজাই দিছে, আবার একটা বইতে একটু প্রশ্ন টেকনিক্যালি বুঝাই দিচ্ছে, ছবি দিয়ে দিচ্ছে, আকৃতি করেছে, এই পার্থক্য এইখানেই। তুমি যদি মনে করো বিসিতে থেকে 10টা প্রশ্ন কমন পড়ছে বা 50টা প্রশ্ন কমন পড়ছে, অভিজিৎ থেকেও 50টা প্রশ্ন কমন পড়বে, বা অন্যান্য বই থেকেও 50টা পড়ছে, এই বই থেকেও প্রশ্ন কমন পড়বে 50টা। বুঝতে পারছো? খুব বেশি পার্থক্য নাই, কথা বুঝতে পারছো? আর তবে একটা বিষয় বলি, যারা লেকচার শিট পড়তেছো, আগেই লেকচার শিট কী করবা ভাইয়া, পড়ার দরকার নেই, বাট রাইখে দিও। লেকচার শিট কী করবা, ক্রস পড়া যাবে না। কে বলতেছে ভাইয়া, কে পড়তে না করছে? ভাইয়া জিকের জন্য কোন বইটা বেস্ট হবে? আমি আসতেছি, সব বই লিস্ট আছে, সব বই লিস্ট আছে, দেখাচ্ছি। আরিফ ভাই বলতেছে কি পড়তে না করছে, লেকচার শিট। আরিফ ভাই উইদাউট লেকচার শিট পড়ে মার্ক পাইছে কত, 75.10। তাহলে আরিফ ভাই যদি পায় 289 পজিশন হয়েছে, তাহলে আপনারা পারবেন না? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া। এবং আরিফ ভাইয়ের কোনো আরেকটা বিষয় বলি, সোহেল ধরো আমার এলাকার ছোট ভাই, তো ভাই ও ধরো আমার কি একটু এই দেখো লাস্ট মুহূর্তে এসে আমার সান্নিধ্য পাইছে, বা তোমরা একটু আমার সান্নিধ্য পাইছো, বা কোচিং করছো। আমি কিন্তু কোনো বড় ভাই যারা ইউনিভার্সিটি পড়ে, আমি কারো সান্নিধ্য পাইনি, জানো। শুধু প্রশ্নগুলো এই যে এইগুলো বইগুলো আমি খুব অ্যানালাইসিস করছি, এইগুলোই আমার সব থেকে বড় ইয়ে ছিল। তো সে মানুষটা যদি চান্স পাইতে পারে, সে মানুষটা 3টে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে, একটা আল্লাহ চায় নাই বলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, ঢাবিতে হয় না, এটা আমি জানি যে ভালো কিছু করার জন্য বা ভালোর জন্য আল্লাহ পাওয়াই নাই, আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আর 2 জায়গায় পরীক্ষা দিতে, 2 জায়গায় টপ রেজাল্ট করছে, তো এটা আল্লাহর রহমত। আর জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করি নেই, চট্টগ্রামে অ্যাপ্লাই করছিলাম, এক্সাম দিই এনাফ। তো এই হলো বিষয়। তো তার লেকচার শিট বাদ, বাংলা প্রথম পত্র বই অভিযাত্রী বা বিসিতে যার কাছে যে বই সহায়ক বই আছে সেই বইটা পড়ে নিও। যদি কারো কাছে কেনার সামর্থ্য থাকে তবে অভিযাত্রী বইটা পুরান হলেও কিনে নিও, বা না থাক কেনাই দরকার নেই, তোমরা আবার ঝামেলা করবা কোন বইটা পড়বা, যেটা আছে ওইটাই পড়ো। বুঝতে পারছো? যেটা আছে ওইটাই বই পড়ো সুন্দর করে, সহায়ক বইটা। এটিএম মুখস্থ পাঠের জন্য কি পড়বা ভাই? এটিএম এর কোনো বিকল্প নাই। এটিএম বইটা কিনছো কি, এই মুখস্থ পাঠ কি জন্য কিনছো? এটিএমটা কিনে নেবা ভাই, মুখস্থ পাঠের জন্য এটিএম কিনবা। এটার বিগত সালের সব প্রশ্ন এবং কি কি মুখস্থ আইটেম পড়বা তা কিন্তু সাজেশন দিয়ে দিছি। আমি বলি সাজেশনের বাইরে এই বই থেকে কিচ্ছু পারবা না, সাজেশনের বাইরে এই বই থেকে কিচ্ছু পারবা না। বুঝতে পারছো? তাহলে বাংলার জন্য শেষ কথা, ক্লিয়ার? বাংলা ক্লিয়ার? বাংলা ক্লিয়ার? জি তাহলে বাংলা কয়টা বই দেখো, বাংলার যে আমাদের বাংলার জন্য কি কি বই করবো, তাহলে কয়টা বই লাগবে আমাদের বাংলা বইয়ের জন্য? বাংলার জন্য 3টা সাহিত্য পাঠ। এটা থেকে কি করবো, এটা থেকে শুধু ওই উপন্যাসিক আর হলো তোমার নাট্যকারের জীবনীটা লিখে রাখবো, সুন্দর করে নোট করে খাতায়, নোট করে খাতাটা রেখে সব 8টা বইটা রেখে দেবো। তারপর হয় বিচিত্র পড়ো, নয় অভিযাত্রী, বা যার কাছে 2টা আছে 2টাই কম্বাইন করে পড়ো, যার কাছে যে বইটা আছে সেই বইটা পড়ো। তাহলে কয়টা হলো, একটা 2টা, আর এটিএম 3টা। তাহলে বাংলার জন্য কয়টা বই পড়বো? 3টা, কথা শেষ। লেকচার শিট কোনো বেল আছে? লেকচার শিটের বেল আছে কোনো? ভাইয়া লেকচার শিটটা কি আসলে আমি ভাইয়া 2025 সালে এক্সাম দিব, আমি তো অ্যাডমিশনের জন্য না। যদি এক্সাম তুমি 25 মানে 26-এও দাও, তারপরও লেকচার শিট পড়ো না ভাই, আর কোনো কোচিং সেন্টার ভর্তি হয় না। তোমার কাছে যদি আর্টসের না, তুমি না ভাই আমি সায়েন্সের। সায়েন্সের হলে এই ক্লাসটা তোমার জন্য না। তবে ইংরেজি যদি বলি, ইংরেজিটা দেখতে পারো। এটা আর্টসের জন্য যারা গ্রুপ অথবা মানবিক মানে যারা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দেবে, মানে আর্টসের জন্য বা ল সাবজেক্টের জন্য আর্টসে পরীক্ষা দেবে গ্রুপ চেঞ্জ করে। বুঝতে পারছো? এটা মানবিক অথবা আরেকটা হলো বিভাগ পরিবর্তন, যারা বিভাগ পরিবর্তন, যারা বাণিজ্য থেকে আর্টসে পরীক্ষা দেবে অথবা সায়েন্স থেকে তোমার মানবিক বিভাগে পরীক্ষা দেবে তাদের জন্য। আর লেকচার শিট তারপরে বলবো, যারা লেকচার শিট পড়তেছো সায়েন্সের জন্য, তাও আমি লেকচার শিটের খুব ভালো একটা পজিটিভ দিকে আমি দেখিনি কোনোদিনও। বই আছে ভালো ভালো বাজারে সহায়ক বই, যে কোনো বইটা কোনো কোচিং সেন্টারে ভাইয়ের কথা না শুনে, যে কোনো একটা ভাইয়ের কথা, যে কোনো দ্বারা পড়াশোনা করে চান্স পাইছে তোমার পরিচিত, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবা যে ভাই কোন বইটা, এবং একজনের কাছে না 2-3 জনের কাছে জিজ্ঞাসা করে কয়েকটা বই লিস্ট নেবা, নিয়ে তুমি লাইব্রেরিতে যাবা, লাইব্রেরিতে গিয়ে তোমার কাছে যে বইটা ভালো লাগবে ওই বইটা নিয়ে আসবা, শেষ। এখন দেখো ইংরেজির জন্য টেক্সট বুকই পড়া যাবে, রাজশাহীর জন্য না ভাইয়া, বাদ। তাহলে এখন দেখো সহায়ক বই হিসেবে কি নেবা? হয় মাস্টার হিউজ লেখা, বুঝছো? আমি মাস্টারকে সাজেস্ট করি না, তবে মাস্টারটাই পড়ো। আর যদি কম্পিটিটিভ এক্সাম থাকে কম্পিটিটিভ এক্সাম। আর এই বইটা কিনবা বোনাস, এমসিকিউ ম্যাজিক, টেক্সট হ্যাক্স, এটাও বাদ। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আমি সাজেস্ট করি, অথবা মাস্টার। এখন এই বইয়ের বাইরে কে কোন বই পড়ো? পড়ো, একটা পড়লেই হয়, সমস্যা নাই। কম্পেটটা তবে একটা বই ফলো করো। তাহলে এই বই দুটো কি আছে সবার কাছে? ভাই মাস্টার আছে।
দুটাই আছে। আচ্ছা, তাহলে এই বই দুইটার ভিতর যে কোনো একটা বা দুইটার কম্বাইন করে ভাইয়া পড়ো, ভাই আমার কাছে ক্লিয়ার? বিসিতে আছে। আর হ্যাঁ পড়ো, একটা সমস্যা নেই, হলেই হবে। আর এই যে এমসিকিউ ম্যাজিক, এই বইটা যদি কারো কাছে থাকে তো ভালো। এই বইটা ভাই একটা হলো, আর এটা বলতে পারো অক্সিজেন, বুঝছো? এটা থাকলে মানে এটা একটা অন্যরকমের একটা মানে এডিশন, বইটা সেরা একটা সুন্দর বই। তবে এগুলো এনাফ, বুঝতে পারছো? এগুলো যদি যার ভালো করে পড়া তার এনাফ। তাহলে ইংরেজির জন্য আমি বলবো তোমাদের যদি এই বইটা না থাকে নাই, মাস্টার অথবা কম্পিটিটিভ যে কোনো সহায়ক একটা। বই আছে ইংলিশের, প্যানাসিয়া। আচ্ছা এনাফ। তবে এই বইগুলোর থেকে ভাই এইগুলো আসলে তোমরা মানে লাফাই লাফাই এগুলো প্যানাসিয়া ভাই কম্প্যাক্ট এগুলো মার্কেটে ভাই, এইগুলো এই দুইটা বই প্যানাসিয়া মানে কেনাই কেনার ছিল। চেষ্টা করবা। ভাই ফোকাস তো সবসময় মানে খালি প্যানাসিয়া। হ্যাঁ, আমার বাংলা ইংলিশ যে জিকে তাদের একটা, প্যানাসিয়া সব। হ্যাঁ এই তো লস্ট প্রজেক্ট। আচ্ছা তোমাদের একটা উপকার করা যায়, উপকার করব, জি ভাইয়া, উপকার করে। দেখি করতে পারি কিনা। উপকার মনে রাখবা অবশ্যই। অবশ্যই মনে রাখবো। তোমাদের, কিন্তু একটা কাজ আছে, সেটা হলো এক্সপার্ট। আচ্ছা না কাইন্ডলি ভাইয়া, একটু করবা। 15 মিনিট আছে কল ক্লাস। আচ্ছা 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো, না সমস্যা নেই। তোমাদের ধৈর্য তো ভালোই, ক্লাস করতেছো কতক্ষণ, ভাইয়ের বক বক শুনতেছো, কণ্ঠ ভালো না ভাইয়ের, কি শুনতেছো, গান এটা খালি তো আমাদের গাইতেছো, ছাত্রের জন্য। গানও গাচ্ছি না। এই বইটার পিডিএফ তোমাদেরকে আমি দিতে পারি, দিয়ে দিব, বুঝতে পারছো? এটা হলো তোমার এক্সপার্ট বই, ঠিক আছে? তোমরা এই বইটা খুব ব্যাখ্যা করে দেওয়া আছে, তবে একটা কাজ আছে, এটার একটা শর্ত বলি। এই বইটার পিডিএফটা আমি হার্ড কপি কিনছি, বুঝতে পারছো? 55 টাকা দিয়ে মেবি সম্ভবত। এখন আমার কাছে 55 টাকা দেওয়ার দরকার নেই। এই বইটা আবার দেখো কি লেখছে উনি, পিডিএফ বিষয়ক সতর্কতা, পিডিএফ বিক্রি বা শেয়ার করলে কপিরাইট আইনে মামলা হবে। দেখো মামলা নালে ভয় পাইলাম না, যত শেয়ার বা বিক্রি তত মানে ধরো একটা দিলাম, একটা গুণ 55 টাকার দাবি রাখবো পরকালে। শূন্য, যে প্রতারণা করে ফ্রিতে পিডিএফ নিবে তার কাছেও পরকালে দাবি থাকবে। কিছু অসাধু ছাত্রদের জন্য এমন সতর্কতা দিতে বাধ্য হলাম। এই পিডিএফের মূল্য পরিশোধের জন্য মাত্র 2টি নম্বর। এখন এই পিডিএফটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো। এই নাম্বার দুইটা আমার না ভাই, এই দুইটা নাম্বার কার? এই যে রাইটার আলিম ভাই, বুঝতে পারছো? আব্দুল আলিম, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, এমবিএ করছে, বুঝতে পারছো? বিবিএ এবং এমবিএ। তো তোমরা কয় টাকা দেই তো, আমি একটু দাঁড়াও, এটা কয় টাকা, মেবি 55 টাকা সম্ভবত, আমি হ্যাঁ 55। তোমরা একটু কাইন্ডলি 55 টাকা দিতে বাঁচবে? জি ভাইয়া, দিতে। তোমরা একটু কাইন্ডলি এই নাম্বারে, ঠিক আছে, এই নাম্বারে কল দিয়া বা বিকাশ নাম্বারে, যেহেতু বিকাশ বা নগদ দুইটা নাম্বার অবশ্যই থাকবে, 55 টাকা একটু পরিশোধ করে দেবা, ঠিক এটা আছে? নেবো কিভাবে ভাইয়া? আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ না, যার যার লাগবে আমি হোয়াটসঅ্যাপ দিলে তো সবাই কেউ দেবে না, অনেক বকেটে আছে, বা সরি আসলে তোমাদের মিন করে যারা ই করে এরা টাকা দেবে না। তবে আমার কিয়ামতে কিন্তু এই দাবি রেখে দেবে, আমার কিন্তু জান্নাত আর পাবো না, বুঝতে পারছো? তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা নাম্বারে 55 টাকা দিয়া তারপর স্ক্রিনশটটা আমার দেখাবে, তারপর আমি আচ্ছা ভাইয়া। পাঠিয়ে দেবো। ভাইয়া ক্লিয়ার? ওই এই নাম্বারে বইটা যে আমরা টাকা পাঠাবো, পাঠানোর আগে কি ফোন দিব নাকি? হ্যাঁ, ফোন দিয়ে অবশ্যই বলবা যে ভাই আপনার একটা পিডিএফ আমি নিতে চাচ্ছি এক ভাইয়ের কাছ থেকে, তো আপনার নাম্বারে বলছি টাকা দিতে, তো এটাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ধরো এই বইটা দেখো, বিশেষত্ব কি, এই বইটা জবের জন্য এবং ইয়ের জন্য। দেখো দ্য নাম্বার অফ লেটার খুব ব্যাখ্যা দেওয়া আছে পরবর্তীতে। তোমাদের ধরো নাউন পড়াচ্ছি আমি, নাউন পড়ানোর জন্য পড়ানো শেষ, তোমরা করবো এই জায়গা থেকে খুব প্র্যাকটিস করবা, এবং খুব অ্যানালিসিস করে দেওয়া আছে। দেখো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ সবকটা কিন্তু নাউন। খুব আমি এখন এই ক্লাস না নেই, এই যখন আমরা ক্লাস নেবো তখন দেখো এগুলো তোমাদের দেবে ভাই, তোমাদের দিচ্ছি। কি দিচ্ছে? আরিফ ভাই দিচ্ছে। কথা শেষ। তাহলে ইংরেজির জন্য কয়টা বই পড়বা ভাইয়া? খেয়াল করো, ইংরেজির জন্য যদি মাস্টার বা ইংলিশ ফর কম্পিটিটিভ যে কোনো একটা, অথবা যদি যার কাছে এটা নাই তিনি কি করবা ভাইয়া, ওই যে আমার পিডিএফটা নিয়ে পিডিএফটা পড়বা। তাহলে ইংরেজির জন্য কয়টা বই পড়বা? একটা বই। বিগত সালের প্রশ্ন, আমি বলছি মুখস্থ পাঠের জন্য কোনো বই পড়া যাবে না, ঠিক আছে? মুখস্থ পাঠে কি এই বই থেকে, যে কোনো একটা বই থেকে বিগত সালের প্রশ্ন। কথা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। এখন বলো ভাইয়া অমুক ভাই বলছে আমার এই বই পড়তে ওই বই পড়তে, আপনি একটা বই পড়ছেন, আপনি কি কন?
ভাই আমি বলতেছি মানে আমি বলতেছি ভাই, আমি এই একটা বই পড়ে আমি এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়ছিলাম আর এই এমসিকিউ ম্যাজিক পড়ছিলাম। তো আমার বেসিকটা ভালো ছিল, ইংরেজিতে আবার বেসিক ভালো ছিল। তা আমি 28টা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন কমন পাইছি? আমি 28টা প্রশ্নের মধ্যে 27টা প্রশ্ন কমন পাইছিলাম, কিন্তু হয়েছে 26টা, একটা প্রশ্ন ভুল হয়েছে। আমি আমার প্রশ্নটা তোমাদের ছবি তুলে দেবো না, আমার সময় প্রশ্নটা আসছে না এবং আমার দাগাইছি না, দাগানোটা ছবি তুলে দেবো না তোমাদেরকে, বুঝতে পারছো? তাহলে বুঝতে পারবা। তাহলে আমি যদি ভাই 26টা প্রশ্ন রাইট হয়, 27টা প্রশ্ন কমন পাই, তার একটা প্রশ্ন কমন পাই না, এটা মুখস্থ পাঠ থেকে আয় নাই, বুঝতে পারছো? আমি কিন্তু বিগত সালের প্রশ্ন মুখস্থ পাঠ করে গেছি, আর আমার স্টুডেন্ট সবাইকে বিগত সালের প্রশ্নই মুখস্থ করেছি। তাহলে ইংরেজির জন্য কয়টা বই, বাংলার জন্য কয়টা বই বলছি? বাংলার জন্য 3টা বই, সাহিত্য পাঠ, অভিযাত্রী, এটিএম। আর বাংলা ইংরেজির জন্য একটা বই যে কোনো। এখন আসি জিকের জন্য। জিকের জন্য আগে সাম্প্রতিক ক্যাপসুল, সাম্প্রতিকের জন্য, অথবা না আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের কী পারবা ভাইয়া? 50টা এমসিকিউ, প্রথম যে 50টা এমসিকিউ, কথা ক্লিয়ার? আর সাম্প্রতিক ক্যাপসুল কী পারবা? সাম্প্রতিক ক্যাপসুল প্রথম সুন্দর করে ভালো করে পারবা, যে কটা সাম্প্রতিক ক্যাপসুল বের হয়েছে, যে কটা এবছরের জন্য যে কটা বের হয়েছে সব কটা, কথা ক্লিয়ার? যাদের ক্যাপসুল শেষ হয়ে যাবে তারা কি ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স ওটা কিনবে? হ্যাঁ, শেষ হওয়ার পরও কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মিলে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়বা, সাম্প্রতিক ক্যাপসুল পড়বা, সাম্প্রতিক ক্যাপসুল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 50টা এমসিকিউ আছে না, জি ভাই। ওইগুলো পড়বা। কারেন্ট অ্যাফেয়ার্সে আর কিছু পড়বা না, 50টা এমসিকিউ, শুধু 50টা এমসিকিউ উপরে দেওয়া থাকবে, 50টা আচ্ছা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ, আর কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্যাপসুলগুলো পড়বা। এখন দেখো খন্দকার জিকে বা জুবায়ের জিকে যার কাছে যে বইটা আছে, এর বাইরে কে কি বই পড়তেছো? বা মিডসের ফাইনাল সাজেশন ওইটা করছে। আচ্ছা মিহিরস হবে, এনাফ, মিহিরসও ভালো, মিহিরস ভালো হবে। আর কে কি পড়তেছো? আমি এই মিহিরস, খন্দকার, জুবায়ের, এগুলোর বাইরে কে কি পড়তেছো? বলো। ভাইয়া আমি জিকের জন্য লেকচার শিট পড়ছি এতদিন, জুবাইর জিকে কিনছিলাম, পরে ওটা ফেরত দিছি। আল্লাহ, তো কি বলবো এখন, কি বলা উচিত? নীরব থাকেন। ভাইয়া ফোকাস আমাকে শোনো, একদম ডুবাইয়া দিল। কোচিং জি করছো না? ভাইয়া ফোকাসে কোচিং করছি। ফোকাসের ভাইয়ারা অনেক স্মার্ট, অনেক সুন্দর সুন্দর কথা বলছে, নিয়ে বলছে, বা ভাইরা স্মার্ট দিতেছে রিক্সেশন। যাই হোক, আগামীকালকে ঘুম থেকে উঠে যদি ভিক্ষা করা লাগে ভিক্ষা করো, একটা বই কিনবা এখান থেকে, খন্দকার জিকে বইটা নিয়ে নিও, যেহেতু নতুনই কিনবা, কিনে নাও। খন্দকার জি ভাইয়া। যারা কেন নাই বা যাদের অন্য বই আছে, আচ্ছা সবার কি, সবাই চুপচাপ কেন, 2-3 জনে কথা বলে, বাকিরা কি কোনো বুঝো নাই নাকি? এই বই থেকে দুইটা যে কোনো একটা বই কিনবা, যাদেরকে মিহিরস আছে, মিহিরসও ভালো বই, ঠিক আছে? অথবা জ্ঞান প্রবাহ, যেটা কোনো মানে একটা বই কিনতে হবে। MP3 কেনার দরকার নেই, MP3 আবার বিসিএসের জন্য, ওগুলো হিউজ। খন্দকার জিকিরা আর অথবা জুবায়ের জিকিরা, যে কোনো একটা বই কিনো, মিহির জিকি, এই 3টার ভিতরে যে কোনো একটা কিনে নিও যারা নতুন কিনতে যাচ্ছ। তবে লেকচার শিট আর এখন পড়ো না, বুঝতে পারছো? এইগুলো আমি টপিক সাজেশন দিচ্ছি, এইগুলো থেকে এইগুলো পড়ে নাও। আর এই দেখো আপনার এই যে আরিফ ভাইয়ের রেজাল্টটা দেখেন, এই ছবিটা আমার এবছরও না ভাই, এই ছবিটা আগের, তোমার ফার্স্ট ইয়ার। তো ঢাকা ইউনিভার্সিটি ফেল্ড 0.25 মার্কের জন্য, ঠিক আছে, মাইনাস। বাংলার ক্ষেত্রে বাংলা এসে জিকে দাগাই ফেলছি, ভাই আর বলবেন না ভাই, 0.5 এর জন্য মিস ঢাকা। হ্যাঁ, বাংলা 75.10 মার্ক, 290, জিএসটিতে 60.25 মার্ক, টপ রেজাল্ট ছিল ওই সময়। তো নাও দ্য স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি অফ রাজশাহী আর কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয়নি। আর এসএসসি রেজাল্ট ছিল দেখো, আমি যদি 3.61 জিপিএ নিয়ে এবং কোনো কোচিং না করে বরং বাসায় বসে পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, তাহলে তুমি কেন পারবে না? এইচএসসি আর ইউনিভার্সিটি প্রস্তুতি হোক একসাথে, ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানতে কল দিতে পারেন ড্যাশ নাম্বারে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করছি, 2 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরেই প্রায়, না 2 ঘন্টা। তো এই বকবক যারা শুনছো তোমাদের কাছে কৃতজ্ঞতা, আর পড়াশোনা করো ভালো করে, বুঝতে পারছো? আর কোনো কারো প্রশ্ন আছে? না ভাইয়া। ভাই ক্লাসগুলো কি রেগুলার করেন? কালকেও করবেন নাকি? অবশ্যই ভাইয়া, ঠিক 10টায়, ঠিক 10টায়। ভাইয়া কালকে কোন টপিকের উপরে ক্লাস নেবেন? সেটা জানাই দেবো ভাইয়া কালকে। তবে বাংলা প্রথম পত্র কীভাবে পড়বা, আর হলো তোমার আর দেখি কোন তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট সব থেকে, ওইগুলোই। আর তোমাদের আগামী 5 দিনে কী কী পড়াবো বা 7 দিনে কী কী পড়াবো সেটার একটা কী বলে রুটিন তৈরি করে, কোর্স প্ল্যান তৈরি করে ওইটা আমি তোমাদেরকে দিব, সেই অনুযায়ী ক্লাস নেব। আর ভাই হোয়াটসঅ্যাপে পিডিএফ এর ওইটা একটু দিন, ঠিক আছে? ওই যে কোনটা? পিডিএফ কিনবো কিভাবে ওইটা? জি জি যেটা কিনবা ওটা
কি বলছিলাম, টাকা পাঠাইয়া ওনার নাম্বারে, তারপর দিও, দাবি রাখা যাবে না। ভাইয়া তারপর আমাকে আর অ্যামাউন্ট যে দিবা, ভাইয়া স্লাইড আমি টাকা ওইটা পাঠাইছি। দিয়েন হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, স্যালাইটের বুকের, আচ্ছা দিচ্ছি। তারপর আর কারো প্রশ্ন? ভাইয়া জিকের জন্য কোন বইটা বেস্ট হবে? খন্দকার অথবা মিহিরস অথবা জোবায়ের জিকে, যে কোনো একটা কিনলে হবে, এনাফ। যে কোনো একটা বই, ক্লিয়ার? জি ভাইয়া। আর জিকের জন্য আমি বলি বারবার বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা, বিগত সালের প্রশ্ন। প্রশ্ন ব্যাংকটা কতক্ষণ করে পড়বো বা কোন টপিক গুলো বেশি ও, বেশি পড়বো একটু তো বলুন। কতক্ষণ না, আচ্ছা। বিগত সালের মানে প্রশ্ন ব্যাংক তো সবই ইম্পর্টেন্ট, বুঝো? প্রশ্ন ব্যাংক তো মানে এটা তো বুঝতে পারছো যে প্রশ্ন ব্যাংক সবগুলো ইম্পর্টেন্ট। তো সেখানে কি করবা, সেখানে ইম্পর্টেন্ট যেহেতু, তাহলে ওইখানে ব্যাখ্যা সহকারে ওইটাকে ফোকাস করবা। আর একটা বিষয় হলো, তোমার হাতে সময় আছে কতদিন, দেখো রাবির পরীক্ষার আগে কতদিন সময় পাচ্ছ, সেই সময়টাকে তুমি প্রশ্ন ব্যাংকটা যেন মানে মিনিমাম তুমি 4 থেকে 5 বার যেন শেষ করতে পারো। তাহলে 5 বার শেষ করতে তুমি একটা প্রশ্ন ব্যাংক কয়দিন সময় পাও, সেই ধরো 5 দিন সময় পাচ্ছ একবার, মানে একটা প্রশ্ন ব্যাংক শেষ করতে একবার শেষ করতে তুমি 5 দিন সময় পাচ্ছ, বা 3 দিন সময় পাচ্ছ, 4 দিন, ওই অনুযায়ী তুমি ভাগ দাও, ওইটাকে ভাগ করে ওইভাবে পড়া শেষ করো। বা 7 দিন সময় পাচ্ছ, তোমার অনুযায়ী তোমার হাতে কয়দিন সময় আছে। বা একটা প্রশ্ন ব্যাংক তোমার 4 বার শেষ করো, মিনিমাম 4 বার শেষ করো ভালো করে ব্যাখ্যা সহকারে। আর নয়তো কিন্তু চান্স হবে না, ওই ল্যাম্পসে পড়ে চান্স হবে না, বুঝতে পারছো? আর ভাইয়া পড়াশোনার গতি বাড়াও। যদি তুমি আমি তোমাদের বারবার বলি, যদি যে স্টুডেন্টটা 10 ঘন্টা পড়তে পারে বা 10 ঘন্টা পড়ার সামর্থ্য আছে, সেই স্টুডেন্টটা 15 ঘন্টা পড়ার সামর্থ্য তার আছে কিনা বলো? জি ভাইয়া। যার যার 5 ঘন্টা পড়ার সামর্থ্য আছে তার কিন্তু 10 ঘন্টা পড়ার সামর্থ্য নেই, কিন্তু যার 10 ঘন্টা পড়ার সামর্থ্য আছে তার 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পড়ার সামর্থ্য আছে। তো আমি তোমাদের বারবার বলি যে যদি 14 ঘন্টাই পড়তে পারো, তাহলে কেন তুমি 12 ঘন্টা 16 ঘন্টা পড়তে পারবে না? আর ঘন্টা হিসেব করে না, তুমি এইটুকু মাথায় রাখবা যে কি, সেটা হলো তোমার যে আমার এই যে রুটিন, আমি যে রুটিন করতে বলছি, কীভাবে রুটিন করতে বলছি বারবার আমি বলতেছি। তারপর আমি একটা শর্ট ভিডিও বানাবো, ওটা বানাই তোমাদের আমি দিব, অনেক পেজে পেজে আমি কি বলে তোমার ছেড়ে দেবো, তো ওইখানে দেখতে পারবা। তো বারবার বলতেছি রুটিন অনুযায়ী দৈনিকের পড়া দৈনিক, কীভাবে দৈনিক পড়বা, বুঝতে পারছো? আর ওই রুটিনটা তো আমি দিচ্ছি, ওই রুটিনে তোমরা শুধু যুক্ত করবা কি, আমার ওই যে এই যে রুটিনটা আমি দেখাচ্ছি তোমার এখানে, রুটিনটা কিন্তু আমি এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন আবার বলে দিচ্ছি তোমাদেরকে, যারা গত ক্লাসটা করো নাই। আর এখানে কি যুক্ত করবা সেটা আমি বলে দিচ্ছি। রুটিন অল ডে, আরে এখন সময় নেই, এটা তুই কপি করতেছিস। দেখো ধরো ডে 2 মানে 2 নম্বর দিন পড়বা, তো এখানে কি যুক্ত করবা নতুন করে সেটা বলে দিচ্ছি। এখানে আমি যে সাজেশন দিচ্ছি না, সেই সাজেশন অনুযায়ী ধরো বিলাসী তো ওই সাজেশন অনুযায়ী আছে, শর্ট সিলেবাস অনুযায়ী, তাহলে বিলাসী রাখলা বাংলার। তারপর বাংলা ভাষাও ভাষার রীতি এইটা রাখবে না, এখান থেকে তুমি ধরো সমাজ রাখলা এখানে, ঠিক আছে? তারপর ইংরেজি আনফরগেটেবল হিস্ট্রি, যেহেতু টেক্সট বুক বাদ, তারপর নাউনটা যেহেতু আছে আমার টপিকের ভিতরে, নাউনটা রাখলা সাপোজ। এখন দেখো জেনারেল নলেজ কি, প্রাচীনকালের ইতিহাস রাখছি, সাজেশন আছে। তারপর মেমোরাইজিং পার্ট, বিবৃতি শব্দ, এগুলো সব সেম রাখবা, যেহেতু 20টা করে পড়ার। তার পাশাপাশি কী পড়বা, বিসিএস পোস্ট ব্যাংক এক্সট্রা রাখবা এখানে, আর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোস্ট ব্যাংক এক্সট্রা পড়বা, দ্যাটস ইট। দৈনিক পড়া, এটা কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এইভাবে তুমি সব রুটিন করে পড়বা, এইভাবে রুটিন তৈরি করে নেবা। আমি যে সাজেশন দিয়ে দিচ্ছি ভাইয়া, সব কিছু দিয়ে দিচ্ছি, এখন তুমি রুটিন তৈরি করো, এইভাবে দেখে দেখে রুটিন তৈরি করো। এই যে সমার্থক শব্দ 20টা, এগুলো কিন্তু সব একই রাখবা, মানে মুখস্থ পাঠ চেঞ্জ করার দরকার নেই। মুখস্থ পাঠ বিগত সালের সব, আর এই যে মুখস্থ পাঠ বাংলা ইংরেজি সব বিগত সালের। বাংলা মুখস্থ পাঠ কোথা থেকে পারবা, এটিএম থেকে। আর ইংরেজি মুখস্থ পাঠ কোথা থেকে পারবা, যে কোনো বই, মানে কি বলে মাস্টার হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, সেখান থেকে বিগত সালের প্রশ্ন। কথা শেষ? বুঝতে না সমস্যা ভাইয়া? আর সব আশা করি clear। সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে তা ভাইয়া, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য অপেক্ষা করি, ভালো কিছু নিয়ে আসবো, অপেক্ষা করো। আর সুস্থ থাকো, দ্রুত তোমাদের সাথে কোনো ক্যাম্পাসে ভালো একটা পজিশন নিয়ে চান্স পাও। তো ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? রোজা থাকো, নামাজ পড়ো, আর মা বাবার কথাবার্তা শুনো, বুঝতে পারছো? এটুকু বলি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন।